তারানাথের বাড়ি এসে যখন পৌঁছলাম তখন পুরোপুরি সন্ধ্যা নেমেছে। এদিকে আকাশের রং সম্পূর্ণভাবে কালো হয়ে থাকায় কিছুটা চিন্তিত হয়ে সেদিকে তাকিয়ে কিশোরী বলল, বাহ, একেবারে কালো মেঘে ছেয়ে এলো, আর একটু দেরি হলেই বৃষ্টিতে ভিজতে হতো। আমি ছাতা গোটাতে গোটাতে বললাম, তবে আর কি, মটলেনে পৌঁছে অবশেষে শান্তি। কড়া নাড়তেই দরজা খুলল তারানাথের মেয়ে চারি। ও কাকাবাবুরা যে, আসুন আসুন। কিশোরীর হাত থেকে তেলে ভাজার ঠোঙা নিয়ে মিষ্টি করে হাসতেই আমি জিজ্ঞাসা করলাম, তোমার বাবা কোথায়? বাবা একজনের হাত দেখছেন, আপনারা একটু বৈঠকখানায় বসুন, বাবার হয়ে যাবে এর মধ্যেই। চারি ভেতরে চলে গেলে আমরাও মাটিতে আসন পেতে বসলাম। আমার আপাত শান্ত মুখটা দেখে কিশোরী জিজ্ঞাসা করল, কি ভাবছো বিভূতি? গতবারে তারানাথের মুখ থেকে শোনা ওই ভয়ঙ্কর ব্রহ্মপিশাচের চেহারাটার কথা, নাকি ওই রক্তাক্ত নরবলিগুলোর কথা? তবে যাই বলো না কেন, ঠাকুরমশাইয়ের কাহিনীগুলো রীতিমতো গা ছমছমে, ভয়াবহ, রোমহর্ষক। আমি মৃদু হাসলাম। এমন সময় দরজার কাছ থেকে তারানাথের ভরাট গম্ভীর গলা কানে এলো, কাহিনী নয়, সেগুলো সবই সত্য ঘটনা কিশোরী। তোমাকে কতবার বলবো বলো তো? না না ঠাকুরমশাই, কিশোরীকে তো চেনেনি, মুখ ফসকে বেরিয়ে গেছে ওরা আর কি। চৌকির ওপর চিরাচরিত গাম্ভীর্য নিয়ে বসলেন তারানাথ। পাসিং শো থেকে একটা শলাকা ধরিয়ে চোখ বুজে একটা সুখ টান দিলেন তাতে। ইতিমধ্যেই চারি বাটি করে মুড়ি, বেগুনি, চপ সব দিয়ে গেছে। আমি চারপাশের আঁধারের সাথে মিশে থাকা বৃষ্টির শব্দের মাঝেই তারানাথের ধ্যানস্থ অবয়ব দেখে একটু কৌতুক কণ্ঠে জিজ্ঞাসা করলাম, ঠাকুরমশাই, তবে কি আজ নতুন কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হব আমরা? দারুণ ব্যাপার, নতুন মানে ঘটনা বলুন ঠাকুরমশাই, ঘটনা বলুন। কিশোরীর দিকে এক ঝলক শান্ত দৃষ্টি নিক্ষেপ করে অতঃপর তারানাথ শুরু করলেন, আমার চারিমা তখন অনেক ছোট। মটলেনের বাড়িতে গিন্নি একই সাথে মেয়ে আর সংসার সামলাতে বেজায় হিমশিম খাচ্ছে। এদিকে আমিও গ্রাহকের হাত দেখে কোষ্ঠী বিচার করে দিন গুজরান করছি। একটা সময় আমি আমার সাধনাকে কাজে লাগিয়ে বহু অনৈতিক কাজের মাধ্যমে টাকা উপার্জন করেছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, সেসব কখনোই হাতে থাকেনি। জলের তোড়ে যেমন আমার হাতে এসেছিল, তেমনি দ্রুত গতিতে তা বেরিয়েও গেছিল, একেবারে আমাকে নিঃস্ব করে। যাই হোক, আপাতত জ্যোতিষ চর্চা করেই তখন উপার্জন চলছে আমার। সংসার সচ্ছল নয় ঠিকই, তবে ঈশ্বরের আশীর্বাদ হোক কিংবা বিধির বিধান, অভাব কোনোভাবেই কাবু করতে পারত না আমাকে। তা সেবার দেশের বাড়ি থেকে দূর সম্পর্কের এক ভাইয়ের বিয়ের আমন্ত্রণ এলো। আমার যাওয়ার বিশেষ ইচ্ছে না থাকলেও চারির মা বেশ জোরাজুরি শুরু করলো। আসলে কলকাতায় আসার পর আমি দু একবার আমার গ্রামের বাড়ি গেলেও ওকে আর নিয়ে যাওয়া হয়নি। তাই এইবার ওখানে নিয়ে যাওয়ার বায়না জুড়লে আমি আর না করতে পারিনি। তাছাড়া ওটা আমার যেমন পৈতৃক ভিটে, ওরও তো পৈতৃক ভিটেই বটে, তাই সেখানে নিয়ে যাওয়ার দায়িত্ব তো আমারই। কলকাতা থেকে ঘণ্টাখানেকের দূরত্ব আমার দেশের বাড়ির। যখন পৌঁছালাম তখন বেশ বেলা হয়েছে। স্টেশন থেকে নেমে গরুর গাড়ি চড়ে যখন মূল গ্রামে প্রবেশ করলাম, তখন ওই দুপুর 2টো বাজতে যায়। চারিদিকে সর্ষের ক্ষেত, দিগন্ত বিস্তৃত গাছ গাছালির সমাহার আর নীল খোলা আকাশ, বেশ সুন্দর গ্রাম। প্রাক যৌবনে যখন এই পৈতৃক ভিটে ছেড়েছিলাম, তখন প্রথম দিকে বড্ড মন কেমন করতো নিজের গ্রামের জন্য। তারপর ধীরে ধীরে সব সওয়া হয়ে গেছিল। এরপর একটা সময় বিয়ে করে যখন থিতু হয়েছিলাম, তখন অবশ্য প্রথম নিজের দেশের বাড়িতেই গিন্নিকে নিয়ে উঠেছিলাম। তবে চারি হওয়ার পর সংসার নিয়ে কলকাতায় চলে যাই। এরপর 1-2বার গ্রামের বাড়ি এলেও সেভাবে আর আসা হয়নি। এই ভিটে মাটির সাথে আমার কত যে শৈশব আর প্রাক যৌবনের স্মৃতি জড়িয়ে আছে তা আমি জানি।
গ্রামের বাড়ি পৌঁছাতেই দেখলাম রীতিমতো চাঁদের হাট বসেছিল সেখানে। বিয়ে বাড়ি বলে কথা, তার উপর আমরা পৌঁছাতেই আমাদেরকে নিয়েও সবাই ব্যস্ত হয়ে পড়ল। বিশেষত চারির মাকে দেখে তো সবাই খুব খুশি। এরপর আত্মীয় স্বজনদের সাথে কিছুক্ষণ গল্পগুজব করে দুপুরের খাওয়া সেরে নিলাম। গিন্নি চারিকে নিয়ে ভেতরের ঘরে বিশ্রাম নিতে গেল, তবে আমি আর ভেতরে গেলাম না। বাইরের বারান্দাতেই টান টান হয়ে শুয়ে পড়লাম। পথশ্রমে এমনিতে ক্লান্ত ছিলাম, তাই শুতেই হালকা তন্দ্রা নেমে এলো চোখে। তার মাঝেই মনস্থির করলাম বিশ্রাম নিয়ে বিকেলের দিকে একবার সামনের মহাদেবের মন্দিরটায় গেলে মন্দ হয় না। সেই অনুযায়ী বিকেলের দিকে গুটি গুটি পায়ে পৌঁছালাম মন্দির চত্বরে। আগের থেকে একটু ভঙ্গুর দশা হয়েছে মন্দিরটির, যত্নার্থী বোধ হয় সেভাবে হয় না। তা এমন সময় ভেতরে এক বৃদ্ধকে বসে থাকতে দেখলাম। বেশ বিষণ্ণ ও চিন্তিত কণ্ঠে নিচু স্বরে কথা বলছিলেন পুরোহিত মশাইয়ের সাথে। আমি মন্দিরের প্রবেশদ্বার পার করতেই পুরোহিত মশাইয়ের দৃষ্টি আমার দিকে স্থির হল। কয়েক মুহূর্ত আমাকে দেখে বললেন, তারানাথ যে, কবে এলে? সত্যি বলতে কি এতদিন পরে এলেও পুরোহিত মশাই যে আমাকে ভোলেননি তা দেখে আমি বেজায় খুশি হলাম। যদিও না ভোলারই কথা, যেভাবে গতবার ওই ভয়ঙ্কর দুষ্ট জিনের কবল থেকে এই গ্রামের ছেলে রমেনকে বাঁচিয়ে নিয়েছিলাম আমি, তারপর থেকে পুরোহিত মশাইয়ের আমার প্রতি বিশেষ স্নেহ আছে। শুধু তাই নয়, গ্রামবাসী যারা এতদিন আমাকে একজন সাধারণ জ্যোতিষী মনে করত, তারা বুঝতে পারে যে আমি কেবল জ্যোতিষ চর্চাই পারি না, আরও অনেক কিছুই পারি। আমার প্রতি একটা অদ্ভুত সমীহ আর বিশ্বাসের জন্ম হয় তাদের মধ্যে। এরপর এখানে যখনই এসেছি তারা আমার সাথে দেখা করতে আসতো, কখনো বা নিজ নিজ কাজের উদ্দেশ্যেও আসতো। যেমন কেউ কুষ্ঠি বিচার করিয়ে নিয়ে যেত, আবার কেউ মাদুলি করাতে আসতো, অনেকে আবার হাত দেখাতেও আসতো। তা পুরোহিত মশাইয়ের কথায় আমি মৃদু হেসে বললাম, এই তো আজই। ভালো আছেন আপনি? এক ঝলক বৃদ্ধের দিকে চেয়ে পুরোহিত মশাই বললেন, বহুদিন পরে এলে গ্রামে। না বাবা, কটা দিন ভারী দুশ্চিন্তার মধ্যেই আছি। যদিও আমার সে দুশ্চিন্তাই নরেন বাবুর জন্য। ওনাদের গ্রামে। আমি নরেন নামক সেই বৃদ্ধের দিকে তাকালাম। চেহারায় অবস্থাপন্নতার ছাপ থাকলেও মুখে কেমন একটা শীর্ণকায় ভাব বিদ্যমান। তবে সব থেকে বেশি যেটা আমার হৃদয়কে আন্দোলিত করল তা হলো বৃদ্ধের ঘোলাটে হয়ে আসা অসহায় চোখ দুটো। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? কিছু সময় যাবৎ বেশ কিছু অস্বাভাবিক মৃত্যু ঘটছে আমাদের পাশের গ্রামে, অর্থাৎ যেখানে এই নরেনবাবু থাকেন সেই গ্রামে। ঠিক কি ঘটনা ঘটেছে আমাকে খুলে বলুন তো। এমন সময় পুরোহিত মশাইয়ের কিছু একটা মনে পড়তেই সঙ্গে সঙ্গে বললেন, হ্যাঁ, তাই তো। আমাদের তারানাথই তো আছে এই বিভীষিকার কবল থেকে আপনাদের সবাইকে বের করে আনার জন্য। বৃদ্ধ অবাক হয়ে আমার দিকে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। তারপর বললেন, আগে আমার নাম নরেন গোস্বামী। পাশের গ্রামেই আমি থাকি। গ্রামের বাজারের ওপর আমাদের পৈতৃক স্বর্ণের দোকান রয়েছে। এতদিন ধরে আমি দোকান সামলে এসেছি। বর্তমানে আমার ভাই আর আমার ছেলে সামলায়। কিন্তু আচ্ছা, এর মধ্যে আপনাদের পরিবারের কেউ কি মারা গেছেন? কথার মাঝেই আমি প্রশ্নটা করলে চমকে উঠলেন বৃদ্ধ। পুরোহিত মশাইয়ের দিকে একবার চেয়ে বললেন, আপনি কি করে জানলেন? আমি তো এই ব্যাপারে কোনো কথা আপনাকে বলিনি। আর পুরোহিত মশাইয়ের থেকেও জানা সম্ভব নয়, কারণ আপনি আজই এই গ্রামে এলেন, তাও বহুদিন পর। আপনার কপাল পড়ে জানতে পারলাম। হ্যাঁ, আমার ভাইয়ের মেয়ে সুহাসিনী সবে 18 পা দিয়েছিল। মেয়েটা বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় ও আমাদের কাছে ভীষণ আদরের ছিল, বিশেষ করে ওর মায়ের।
মেয়ে যেন তার দু নয়নের মণি ছিল এক্কেবারে। এখন বলুন তো, ঠিক কি বিপদ ঘনিয়ে এসেছে আপনার গ্রামে? জানি না কোন বিভীষিকার করাল ছায়া পড়েছে আমাদের গ্রামে। পরপর এই 2 সপ্তাহের মধ্যে প্রায় 5 জনের মৃত্যু ঘটেছে, আর একটা মৃত্যুও স্বাভাবিক নয়। স্বাভাবিক নয় মানে? মানে মানে সবাই অদ্ভুতভাবে মাথায় বাজ পড়ে মরেছে, জানি না কেমন করে। তবে এই কদিন তো ঝড়ের তেমন লক্ষণই ছিল না, তাছাড়া কোনো ঝড় বৃষ্টি হয়ও নি। তাহলে বাজ পড়ে কিভাবে কারোর মৃত্যুর সম্ভাবনা থাকতে পারে আপনি বলুন তো? সারাদিন আবহাওয়া স্বাভাবিক, রাতেও স্বাভাবিক আবহাওয়া, কেবল মাঝরাতে বাজ পড়েছে। আরও অবাক করা কাণ্ড হলো, মৃত ব্যক্তিরা কেউ বাইরে ছিল না সেই মুহূর্তে। সকলেই খাওয়া দাওয়া সেরে ঘুমোতে গেছিল। তাহলে ঘুম ছেড়ে মাঝরাতে তারা কেনই বা বাইরে বেরোলো? চেঁচে পড়ে বজ্রাঘাত নিতে? বড় অদ্ভুত জটিল ঘটনা দেখছি। এমনটা ঠিক কেন হচ্ছে? আচ্ছা, কোনো খোঁজ নেওয়া হয়েছিল? চেষ্টা করেছিলাম। জাগ্রত সব ঠাকুরতলা গিয়ে নামকরা তান্ত্রিককে ডেকে অনেক জানার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। জানি না এ মারণ বিভীষিকা থেকে কবে মুক্তি পাওয়া সম্ভব। প্রথম 2-3টে মৃত্যুর পরই ঠাকুরতলা গেলে সেখান থেকে গ্রামের উদ্দেশ্যে একটা শান্তির সত্যায়নের ব্যবস্থা করা হয়, কিন্তু কোথায় কি? না, কোনো পরিবর্তনই হয়নি, মৃত্যু ঘটেই চলেছে। এত বিভীষিকার মাঝে রাতে বেরোনোর প্রয়োজনই বা কি আছে? না না, নরেনবাবু যা বললেন তাতে মনে হয় না এগুলো আকস্মিক দুর্ঘটনাবশত মৃত্যু। কিছু একটা তো অস্বাভাবিক ব্যাপার রয়েছেই এসবের মাঝে, কিন্তু কি সেটা জানাই আসল ব্যাপার। তা বাবা, তুমি কয়েকটা দিন ওনাদের গাঁয়ে গিয়ে একটু দেখো না, ঠিক কি ব্যাপার আছে ওখানে। তুমি তো দেখো, সবটাই বুঝতে পারো। বেশ, তবে সেই বিভীষিকাকে একটিবার আমিও অনুভব করতে চাই। নরেনবাবুর চোখে মুখে কতকটা উজ্জ্বল আশার রেখা ফুটে উঠল। তিনি জোড় হাতে একটি প্রণাম ঠুকে আমার উদ্দেশ্যে বললেন, চলুন তবে। কি বিপদে ছায়া ও গায়ে আছে তাও আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। চলুন তবে, চিন্তা নেই, কটা দিন আমার কুটিরেই থাকবেন। আশা করছি কোনো অসুবিধে হবে না। আপনার গ্রামের নামটা কি? ডাকাত গ্রাম। গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতেই কথা হচ্ছিল আমার সাথে নরেনবাবুর। তা বেশিরভাগ কথা যদিও ওই বৃদ্ধই বলছিলেন। আগে গ্রামের বুকে চুরি ডাকাতি নানান অপকর্ম হতো, তাই গ্রামের নাম যে কবে চাঁপাডাঙ্গা থেকে বদলে ডাকাত গ্রাম হয়ে গেল গ্রামবাসীরাও লক্ষ্য করেনি। তারপর থেকে বছরের পর বছর ওই নামই চলছে এ গ্রামের। সন্ধে কিছুটা পার করেই আমি গ্রামে পা রাখলাম। তবে পা রাখার সাথে সাথেই একটা অদ্ভুত অস্বস্তি বোধ হলো আমার। ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশের দমবন্ধকর পরিবেশটাকে। সত্যি বড্ড গুমোট আর থমথমে। এমনকি গাছের পাতাগুলো পর্যন্ত কেমন যেন শুকিয়ে বিবর্ণ হয়ে পড়েছিল। বুঝতে পারলাম এই গ্রামে কোনো এক অশুভ ছায়ার উপস্থিতি তো অবশ্যই আছে, কারণ মধুসুন্দরী দেবীর হতে প্রাপ্ত আশীর্বাদ স্বরূপ দিব্য ক্ষমতার দরুন আমি ভূত ভবিষ্যৎ দেখতে ও সে সম্পর্কে অবগত হতে সক্ষম। এর আগে যতবার এমন অনুভূতি ঘটেছে ততবারই কোনো না কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছি। তবে নরেনবাবুকে আর সেসব কিছু জানালাম না, চুপচাপ এগোতে লাগলাম, কারণ আমি নিজে আগে সেই বিভীষিকার অভিজ্ঞতা পেতে চাই, তারপর কোনো সিদ্ধান্তে আসতে পারব। নরেনবাবুর ভিটেতে যখন পৌঁছালাম তখন বেশ অনেকটাই গাঢ় হয়েছে অন্ধকার। একে একে পরিবারের সকলের সাথেই আলাপ হলো। কিছু বছর হলো নরেনবাবুর স্ত্রী গত হয়েছেন। বাকি পরিবারে রয়েছে ওনার একমাত্র ছেলে নকুল ও তার স্ত্রী ললিতা, আর ওনার ভাই ধীমান ও ভাইয়ের স্ত্রী মালতী দেবী। কিছুদিন আগেই তাদের একমাত্র মেয়ের মৃত্যু ঘটেছে। সদ্যই শেষ হয়েছে তার শেষকৃত্য।
সেদিন রাতে খাওয়া দাওয়া সেরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়লাম। এমনিতে এখানে আসার কথা গিন্নি জানে, তাই ও নিয়ে বিশেষ চিন্তার কিছু ছিল না। তা পরের দিন আমার কথাতেই নরেনবাবু কিছু গণ্যমান্য ব্যক্তিদের ডাকলেন গ্রামের পুরনো মন্দিরটায়। একে একে ঘটে চলা এই ভয়ঙ্কর হত্যালীলার সমাধান হেতু গ্রামে কার উপস্থিতি ঘটেছে সেটা দেখতেই মন্দিরে জমায়েত হয়েছিলেন তারা সকলে। আমি ভালোভাবে সবাইকে একবার দেখে নিয়ে জিজ্ঞেস করলাম, গত কিছুদিন ধরে এই গ্রামের বুকে কি ঘটছে সে সম্পর্কে আপনারা সকলেই অবগত, তা আপনাদের কি তা নিয়ে কিছু বলার আছে? আমার কথায় গ্রামবাসীদের মাঝে মৃদু গুঞ্জন উঠল। সকলের মুখ থেকে কম বেশি এই একই রকম ঘটনা শোনা গেল, অর্থাৎ মৃত্যুগুলো সব গভীর রাতে বজ্রপাতের কারণেই ঘটছে। কিন্তু তার পিছনে আসল রহস্য কি সেটা সকলের কাছেই ধোঁয়াশা। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলাম, ব্যাস এইটুকুই, আর কিছু বলার আছে? হঠাৎই জমায়েতের মধ্যে থেকে এক বয়স্ক ভদ্রলোক বললেন, না, মৃত্যুগুলো কিভাবে হয়েছে তা জানা না থাকলেও একটা ব্যাপার আপনাকে খুলে বলে রাখাই ভালো। তা হলো, শেষ যেই মৃত্যুটা ঘটল তার প্রত্যক্ষদর্শী হিসাবে সেখানে কিন্তু আমাদের গ্রামের ছেলে বিশু উপস্থিত ছিল। বাপমরা ছেলে, মায়ের সাথে থাকে, মা কোনো রকমের সংসার চালায়, আর ছেলে মদ খেয়ে পয়সা ওড়ায়। তাই ওর কথায় আমরা তেমন একটা গা করিনি। তবে সেদিনের ঘটনাটা দেখার পর থেকে ছেলেটা কেমন জানি পাগলের মতো হয়ে গেল। সারাদিন ঘরেই থাকে, আর আপন মনে পাগলের মতো কিসব যে বিড়বিড় করে। কি বিড়বিড় করে? সে রাতে ও কি দেখেছিল কিছু? সেই ব্যাপারে কিছু বলেছে? ওর কথা কি আর ধরার মতো? নেশা করে পড়েছিল গ্রামের এক ধান ক্ষেতের রাস্তায়। কি দেখতে কি দেখেছে। কি দেখেছে? বলছিল বাজ পড়ার বিকট শব্দে নাকি নেশা ছুটে যায় ওর। দ্রুত পায়ে সেদিকে যেতেই ওই স্থান থেকে একটা আগুনের গোলাকে দ্রুত গতিতে জলাজঙ্গলের নিকষ আঁধারে মিশে যেতে দেখে। বলুন তো, নেশাগ্রস্ত লোকের কি সব বাজে কথা। চিন্তা করবেন না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে। দেখতে দেখতেই কয়েকটা দিন অতিবাহিত হল। এরই মধ্যে আমি একটি মহাবন্ধন যজ্ঞের আয়োজন করি। মূলত কোনো অশুভ শক্তি যাতে একটি নির্দিষ্ট অঞ্চলের ভেতরে প্রবেশ করতে না পারে তার জন্য বিশেষ পূজা পাঠের মাধ্যমে সেই গ্রামকে বেঁধে দেওয়া হয়। এর ফলে সেই অপশক্তি ওই অঞ্চল কিংবা সেখানকার মানুষদের কোনো ক্ষতি করতে পারে না। মহাযজ্ঞ শেষ হলে তার পবিত্র মন্ত্রপুত ভস্য আমি গ্রামের পরিখা বরাবর গণ্ডির ন্যায় কেটে দিলাম। এরপর 2-3 দিন সব ঠিকঠাকই ছিল, কোনো রকম মৃত্যুর খবর এলো না। নরেনবাবু সহ গ্রামের অনেকেই ধরে নিলেন যে আর কোনো রকম ক্ষতি হওয়ার আশঙ্কা কিংবা সম্ভাবনা নেই এই গ্রামে। কিন্তু আমি অনুধাবন করতে পারছিলাম বিপদ কিন্তু এখনো টলেনি। আরো বড় দুর্ঘটনার কবলে পড়তে চলেছে এই গ্রাম। আমি শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করছিলাম একটা সঠিক সময়ের। ইতিমধ্যেই আমার গ্রাম থেকে খবর এলো চারির শরীরটা খারাপ, একবারটি যেতে হবে আমাকে। তাছাড়া এসবের ঝামেলায় আমার বিয়ে বাড়িও মাথায় উঠেছিল। যাই হোক, এই মুহূর্তে এই গ্রাম আর গ্রামবাসীকে ছেড়ে যাওয়ার মানসিকতা আমার একেবারেই ছিল না। কিন্তু সন্তানের সুস্থতার কথা চিন্তা করেই নরেনবাবুকে জানিয়ে নিজের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি জানতাম বিপদ এখনো সমূলে উৎপাটিত হয়নি। সেই বিভীষিকা দিনে দিনে শক্তিশালী হয়ে উঠছে। তা সত্ত্বেও যেতে হলো। তবে শুধু গ্রাম নয়, গ্রামবাসীদের গৃহবন্ধনীয় করিয়ে দিয়েছিলাম আমি। এইটুকু নিশ্চিত ছিলাম মারাত্মক কিছু হয়তো ঘটবে না। তবে আমার সেই ধারণাকে ভুল প্রমাণিত করে সেই রাতেই আরো একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল। আমার কাছে খবর এলো পরের দিন সকালে
আমি তড়িঘড়ি পাশের গ্রামের উদ্দেশ্যে ছুটলাম। গ্রামের একদম মাঝ বরাবর একটা বট গাছের তলা থেকে উদ্ধার হলো অর্ধ জ্বলন্ত এক গ্রামবাসীর দেহ। বুকের ভেতরটা আমার কেমন ধক করে উঠল। যে মারা গেছে তার নাম সুজন। ইতিমধ্যেই জমায়েত গ্রামবাসীর মাঝে চাপা প্রশ্নের গুঞ্জন উঠেছে। আমি মৃদুস্বরেই বললাম, বজ্রপাতের সময় সম্ভবত সুজন এই গাছটার নিচে ছিল, তাই বজ্রপাতের দ্বারা প্রত্যক্ষভাবে আঘাতপ্রাপ্ত হয়নি ঠিকই, কারণ বজ্রপাত সরাসরি গাছটিকে আঘাত করেছে। তবে বিদ্যুতের কিছু অংশ সুজনের শরীরকে আঘাত করেছে, আর বেশিরভাগটাই ওর শরীরের ভেতরে প্রবাহিত হয়ে ভেতরটা নষ্ট করে দিয়েছে। মস্তিষ্কেও প্রভাব ফেলেছে। সম্ভবত মস্তিষ্কে আঘাত আর হৃদস্পন্দন আটকে যাওয়াটাই মৃত্যুর আসল কারণ। গ্রামবাসীর টুকটাক কথোপকথন কানে আসছিল আমার। সকলেই চিন্তিত। আমি ধীর পায়ে গাছটার কাছে এসে চোখ বুঝলাম। আকস্মিক একটা দৃশ্য ফুটে উঠল আমার চোখের সামনে। স্পষ্ট দেখতে পেলাম নিশুত রাতে এক ব্যক্তি কোনো কিছুর সাথে তুমুল সংঘর্ষ করতে করতে এগিয়ে আসলো এই গাছটার কাছে। নিঃশ্বাসটুকু পর্যন্ত নিতে পারছিল না সে, এতটাই হাঁপিয়ে উঠেছিল। তারপর গাছটায় ধপ করে হাত রেখে কোনো ক্রমে পিছনে ঘুরল। চোখে মুখে আতঙ্ক আর ভয় স্পষ্ট। অনুরোধী কণ্ঠে কারোর কাছে প্রাণ ভিক্ষে চাইছিল সে। এমন সময় চারপাশ কাঁপিয়ে কান ফাটা বাজ পড়ল একটা, আর সেই সাথে সেই পুরুষের আর্ত চিৎকার। চোখ খুলে ফেললাম আমি। রীতিমতো হাঁপাচ্ছিলাম। সেই পুরুষ আর কেউ নয়, আমার সামনে পড়ে থাকা মৃত সুজন। আমি নরেনবাবুর সাথে সুজনের বাড়ি এলাম। মূলত ওর বাড়ির চারপাশটা বন্ধন করা ছিল কিনা সেটাই দেখার মূল উদ্দেশ্য ছিল আমার। ভেতরের উঠোনে প্রবেশ করে দেখলাম ছোট একটা জটলার মাঝে এক মহিলা কান্নাকাটি জুড়েছে। সম্ভবত সুজনের স্ত্রী হবে। পরিবারের বাকি সদস্যরাও শোকস্তব্ধ। এমন সময় অদূরে এক যুবতীকে একাকী দাঁড়িয়ে থাকতে দেখলাম। উজ্জ্বল শ্যামবর্ণ গায়ের রং, মাঝারি উচ্চতা, বয়স আনুমানিক ওই 27-28 হবে। একদম চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল সে। চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতার ছাপ। সেটা হতাশা নাকি দুশ্চিন্তা ঠিক বুঝে উঠতে পারলাম না। সেদিক থেকে আমি ধ্যান সরিয়ে নিজের কাজে লক্ষ্যপাত করলাম। বাড়ির চারপাশটা ভালোভাবে দেখে পরিষ্কার বুঝতে পারলাম এখানে গৃহবন্ধনী হয়নি, যে কারণে সেই অশুভ ছায়াশক্তি প্রবেশ করতে পেরেছে ঘরের অন্দরে। আমি সুজনের পরিবারের একজনকে চাপা গম্ভীর স্বরে বললাম, পই পই করে সকলকে বলেছিলাম গৃহবন্ধন করতে। আমি সবার উদ্দেশ্যে আমার যজ্ঞের মন্ত্রপুত ভস্য পাঠিয়েছিলাম, যাতে ভিটের চারিপাশে তার রেখার ন্যায় ছড়িয়ে দেয়। তা সত্ত্বেও আমার কথায় বাড়ির লোক অমান্য করল, যার ফলে ওই অপশক্তি সহজেই প্রবেশ করতে পেরেছে অন্দরে। সকলেই নীরবে মাথা নিচু করে রইল। বাকি গ্রামবাসীদের উদ্দেশ্যে বললাম তারা যেন তাদের গৃহবন্ধন ঠিকঠাক হয়েছে কিনা ভালো করে দেখে নেয়। খুব শীঘ্রই বড় একটা ঝড় আসতে চলেছে এই গ্রামের বুকে। সকলেই সহমত প্রকাশ করছিল। এমন সময় আমার দৃষ্টি সেই মেয়েটির ওপর পুনরায় গেল। এর আগেও বার কতক গেছে, তবে প্রথম দিকে আমি তেমন একটা আমল করিনি। কিন্তু মেয়েটির ওই অশান্ত চঞ্চল দৃষ্টি আমার মনে যার পর নাই কৌতুক বোধ জাগালো। এমন সময় ওর পাশে থাকা একজন বৃদ্ধ এগিয়ে এলেন আমার সামনে। নমস্কার ঠাকুর মশাই, আমি দিবাকর, এ গ্রামেই থাকি, ওই চাষবাস করি। ও আমার মেয়ে সুমতি। জানি প্রশ্নটা করার জন্য এটা বড়ই অসময়, তবুও জিজ্ঞেস করছি। আপনি তো হাত টাত দেখেন,
আমার মেয়েটার ভাগ্যটা যদি একটু বলে দিতেন। আমি সুমতিকে ভালো করে দেখে নিয়ে ওর বাবা দিবাকরকে বললাম, আপনি কি জানতে চাইছেন বুঝতে পেরেছি। ওর স্বামী জীবিত আছে কিনা? হ্যাঁ আছে, তবে ওর কাছে ফেরার সম্ভাবনা খুবই কম। স্বামী ভাগ্য কষ্টদায়ক, অপমান প্রতারণা এই সব রয়েছে। তাই আমি বলি কি, সেসবে মনোযোগ না দিয়ে আপনার মেয়েকে স্বাবলম্বী হতে বলুন। ও যে কাজে দক্ষ সেই কাজ করেই ওর জীবনে উন্নতি আছে, তাতে মন দিতে বলুন। মেয়ে আমার কথা বলতে পারে না, তা সত্ত্বেও ওই হতভাগা আমার মেয়েটাকে যখন বিয়ে করতে চাইল, আমার তখনই বুঝতে হতো ওর কিছু না কিছু মতলব আছে। আজ প্রায় 10 বছর হলো আমার মেয়েকে ত্যাগ করেছে সে। কোথায় আছে কে জানে। এতদিন ভেবেছিলাম বেঁচে নেই হয়তো, তবে আপনি যখন বললেন। দেখুন, আপনার মেয়ের স্বামী যে পথ বেছে নিয়েছে সেখান থেকে ফেরা মুশকিল, তাই ওকে নিয়ে ভাবা বাদ দিন। আর একটা কথা, খুব শীঘ্রই আপনার মেয়ের বৈধব্য যোগ আসতে চলেছে। চেষ্টা করবেন এই কটা দিন যাতে সংযত আর সাবধানে চলেও। আমার কথা শুনে কয়েক মুহূর্ত হতবাক মুখে চেয়ে থাকলেন দিবাকর। তারপর মেয়ে সুমতিকে নিয়ে চলে গেলেন। আমি তখনও সুমতির যাওয়ার পথ চেয়ে রইলাম। আমার কপালে ইতিমধ্যেই একটা গভীর ভাঁজ পড়েছে। মেয়েটির ললাট পড়ে আমি আরও একটি তথ্য জানতে পেরেছিলাম, যা তার বাবাকে আর জানায়নি। তবে সেই তথ্য আমার মনে বিশাল একটা খটকা আর দুশ্চিন্তা জাগিয়ে তুলেছিল। জানতাম না যে ভবিষ্যতে ওই বিভীষিকাকে দমন করতে সুমতির ললাট পড়ে যে তথ্য পেয়েছিলাম তা কাজে আসবে। সুজনের বাড়ি থেকে বেরিয়ে আমার বিচলিত মন কোনোভাবেই শান্ত হচ্ছিল না। কিছুতেই বুঝতে পারছিলাম না এসবের পশ্চাতে আসল রহস্য কি থাকতে পারে। এগুলো নিছক কোনো দুর্ঘটনা তো একেবারেই মনে হলো না। গত রাতেও কোনোরূপ ঝড় বৃষ্টি হয়নি, আকাশ ভার করে আসেনি। তবে বজ্রপাত হলো কিভাবে? কোনো না কোনো রহস্য তো নিশ্চয়ই জড়িয়ে এর মাঝে। এমন অলৌকিক ঘটনার তাৎপর্য কি? চমকে উঠে কিশোরী জিজ্ঞাসা করল, তারপর কোনো সুরাহা পেয়েছিলেন ঠাকুরমশাই? সুরাহা? এরপর আমার সাথে এমন একটা ভয়ঙ্কর অতি প্রাকৃতিক ঘটনা ঘটল, যার কথা মনে করলে আমার আজও রোমকূপ সজাগ হয়ে যায়, হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে। সেদিন যা ঘটেছিল আমার সাথে, তাতে আমার এই মুহূর্তে বেঁচে থাকারই কথা ছিল না। কি ঘটেছিল ঠাকুরমশাই? আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে, বেশি দেরি করবেন না, বলুন না কি ঘটেছিল সেই দিন। যে প্রশ্নগুলো এতদিন ধরে আমার মনকে বিচলিত করে তুলেছিল, সেদিনের ঘটনার পর আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর নিমেষেই পেয়ে যাই। আমি আর কিশোরী তখন রীতিমতো উদ্বিগ্ন হয়ে এক দৃষ্টে চেয়ে রয়েছি তারানাথের দিকে। তিনি পুনরায় ঘটনার গভীরতায় প্রবেশ করলেন। সেদিন সকাল থেকেই মনের মাঝে চাপা একটা অস্বস্তি বোধ কাজ করছিল। সেই সাথেই একটা গুমোট ভাব অনুভব করছিলাম নরেনবাবুর ঘরের ভেতর। তাই অদূরের ঝিলটার কাছে এসে দাঁড়াই। চুপচাপ পরপর ঘটে চলা হত্যাকাণ্ডগুলো নিয়েই চুপচাপ ভাবছিলাম। আমাকে আশ্চর্য করে কখন যে ঝুপ করে সন্ধ্যা নেমে গেল নিজেও টের পেলাম না। ভাবলাম আজ হয়তো প্রকৃতি মাতার রাতের প্রহর গোনার বেশ তাড়া ছিল, ফিরেই আসব। আকস্মিক ঝিলের অপর প্রান্তে দৃষ্টি আটকালো। একটা ছায়ামূর্তিকে প্রায় ছুটতে ছুটতে জঙ্গলের ভেতরের দিকে যেতে দেখলাম। সম্ভবত কোনো নারী মূর্তি।
আমার ক্ষুরোধার নজর আরো তীক্ষ্ণ হলো। সন্দিহান দৃষ্টিতে চেয়ে থাকলাম সেই দিকে। আকস্মিক জঙ্গলের ভেতর থেকে ভেসে এলো শেয়ালের কান্না। সেই বিকট কান্নায় আকাশ বাতাস যেন ভারী হয়ে আসছিল। আমি আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারলাম না। ফিরে এলাম নরেনবাবুর বাড়ি। সেখানেও প্রবেশদ্বারে পা রাখতেই ওনাদের গোয়াল ঘরের চাল থেকে শুনতে পেলাম বেড়ালের কান্না। সে কান্না যে সাধারণ কান্নার ডাক নয়, কোনো অশনি সংকেত, তা বুঝতে বাকি থাকলো না আমার। পূর্বেই বলেছি, বিপদের পূর্বাভাস আমি পাই। এই অশনি সংকেত যে ভয়ঙ্কর রূপ ধারণ করে গ্রামের বুকে নামতে চলেছে, তাতে আমার কোনো সন্দেহ ছিল না। সে রাতে শোয়ার পরেও মনটা অসম্ভব আনচান করছিল আমার। ওই আঁধারের ছায়া মেখে থাকা নারী মূর্তি চোখে ভাসছিল আমার। কে ছিল? প্রবল চিন্তার মাঝে মস্তিষ্ক স্তিমিত হয়ে যাওয়ার জোগাড়। হঠাৎই নিজেকে আবিষ্কার করলাম শ্মশান ঘাটে। সামনে যজ্ঞের বেদি, তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের এমন বিভীষিকাময় লেলিহান শিখা দেখে খানিকটা স্তম্ভিত হয়ে গেলাম আমি। এমন সময় আগুনের অপর প্রান্তের দিকে চোখ পড়তেই আরো বেশি চমকে উঠলাম। দেখলাম আমার বিপরীতে যজ্ঞ দেবীর ওপাশে ধ্যানরত অবস্থায় বসে মাতু পাগলি, দু চোখ বন্ধ। অচম্বিতে চোখ খুলে গেল তার। আমাকে দেখে উন্মত্তের মতো হাসতে হাসতে বলল, মরবি 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 রে, মরবি, তুই আজ মরবি। মরবি রে, মরবি। বুকের ভেতরটা ধক করে উঠতেই ঘুমটা ভেঙে গেল আমার। অজস্র চিন্তার মাঝে কখন যে নিদ্রাদেবী চোখে নেমে এসেছিল টের পাইনি। উঠে বসলাম বিছানায়। একটা দীর্ঘশ্বাস ফেলে কি মনে হতে বিছানা ছেড়ে মাটিতে বসলাম। পুঁটলি থেকে গঙ্গা জল বের করে তা মাথায় ছিটিয়ে ইষ্ট দেবতাকে স্মরণ করলাম। তারপর দেহবন্ধনটা সেরে নিলাম। খুব একটা কঠিন কাজ নয়, তাই কম সময়ই হয়ে গেল। এরপর হ্যারিকেনের আলো কমিয়ে পুনরায় বিছানায় শুলাম। কতটা রাত হবে জানি না। হালকা তন্দ্রাচ্ছন্নতা এসেছিল। আকস্মিক বাইরে থেকে কথাবার্তার আওয়াজ কানে আসতেই ঘুমের ঘোরটা কেটে যায়। লক্ষ্য করলাম কে বা কারা জানি তীক্ষ্ণ চাপা স্বরে কথাবার্তা বলছে। আমি দ্রুত বেরিয়ে এলাম বাইরে। দেখলাম চিন্তামগ্ন মুখে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছেন নরেনবাবু। তুলসী মঞ্চের সামনে আঁচল চাপা দিয়ে দণ্ডায়মান নরেনবাবুর পুত্রবধূ ললিতা। আর বেরোনোর সময় ধীমান বাবুকে নিজের ঘরের দিকে যেতে দেখলাম। সম্ভবত এখানেই ছিল। আমি বেরোনোর সময়ই ঘরে গেল। শুনেছি তার স্ত্রী মালতী দেবী নাকি মেয়েকে হারিয়ে প্রবল শোকে অসুস্থ হয়ে পড়েছে। কারোর সাথে নাকি কথা বলেন না, শুধু মেয়ের সব জিনিসপত্র বুকে আগলে নিষ্প্রাণ পাথরের ন্যায় বসে থাকে। এদিকে নরেনবাবু আর ললিতার চোখে মুখে দুশ্চিন্তার ছাপ দেখে আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার নরেনবাবু, এত রাতে আপনারা সবাই এখানে? সব ঠিক আছে তো? আর বলবেন না ঠাকুর মশাই, একটু আগেই বাজারে শ্রীকান্ত খবর নিয়ে এলো আমাদের গয়নার দোকানে নাকি আগুন ধরেছে, দাউ দাউ করে জ্বলছিল। এ কথা শুনে সাত তাড়াতাড়ি আমার ছেলে নকুল শ্রীকান্তকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিল। আমার বুকটা ছ্যাঁত করে উঠল। ব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, হ্যাঁ কখন গেল? এই তো একটু আগে। আমি কয়েক পা এগিয়ে এসে ব্যস্তভাবেই জিজ্ঞেস করলাম, যে খবরটা দিতে এসেছিল সে কি এই বাড়ির মধ্যে প্রবেশ করেছিল? একটু ভেবে নরেনবাবুর পুত্রবধূ ললিতা বলল, কই,
না তো ঠাকুর মশাই, উনি তো এক কাপড়েই বেরিয়ে গেলেন ওই শ্রীকান্তের সাথে। আর শ্রীকান্তের সাথে যা কথা হওয়ার তা বাইরে থেকেই হয়েছে। এমন বিপদের কথা শুনে ছেলেটাকে ঘরে আসার কথা বলতেও খেয়াল ছিল না। এই ভয়টাই পাচ্ছিলাম আমি। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। দ্রুত পায়ে নরেন বাবুর বাড়ি থেকে বেরিয়ে গেলাম আমি। বুকের ভেতরের অস্থিরতাটা যেন আরো প্রবলভাবে জাঁকিয়ে বসতে চাইছিল। আমি রুদ্ধশ্বাসে গ্রামের রাস্তা ধরে ছুটেছিলাম। বিপদের করাল ছায়া ইতিমধ্যেই ঘনিয়ে এসেছে। আরো একটা হত্যার আশঙ্কা করতে পারছি আমি। বিপদ হওয়ার আগেই আমাকে তা আটকাতে হবে। যেভাবেই হোক নকুলকে খুঁজে বের করতে হবে আমাকে। এমন সময় গ্রামের আলক্ষেতের মেঠো পথ ধরে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে দেখলাম নকুলকে। কপালে ভাঁজ পড়ল আমার। আমি দ্রুত নকুলের কাছে এসে ওকে ডাকতে লাগলাম, কিন্তু আমার ডাকাডাকির কোনো প্রভাব পড়ল না ওর উপর। অগত্যা নিরুপায় হয়ে ওকে আমি দুহাতে চেপে ধরলাম। তারপর উচ্চ স্বরে জপ করতে লাগলাম আমার বীজ মন্ত্রটা। কয়েক মুহূর্তের অপেক্ষা। ধীরে ধীরে নকুল নিজের স্বাভাবিক অবস্থায় ফিরে এলো। তারপর আমার দিকে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করল, কি ঠাকুর মশাই, আপনি এখানে? তুমি এখানে কি করছো? আমি 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 তো শ্রীকান্তের ছেলে, বাজারের দিকে যাচ্ছিলাম। দোকানটার কি অবস্থা হলো একটিবার দেখে না এলে? কথা বলতে বলতে আচমকাই আমার পিছনে তাকিয়ে চমকে উঠল নকুল। তারপর কাঁপতে কাঁপতে স্থির দৃষ্টিতে চেয়ে রইল সেই দিকে। কি হলো নকুল? নকুল চুপ করে রয়েছো কেন? নকুল যেন ধীরে ধীরে পাথরের ন্যায় হয়ে গেল। ওর স্থির দৃষ্টি তখনও আমার পিছনে। আমি ওর দৃষ্টি অনুসরণ করে পিছনে তাকাতেই স্তব্ধ হয়ে গেলাম। আমার সারা শরীর জুড়ে রীতিমতো খেলে গেল একটা চাপা আতঙ্কের শিহরণ। নকুলেরও প্রায় একই অবস্থা, বরং আমার চেয়ে আরো বেশি শোচনীয় অবস্থা। আতঙ্কে বাকরহিত হয়ে পড়েছে সে। চোখ দুটো যেন ঠিকরে বাইরে বেরিয়ে আসছে। ভয় আর আতঙ্ক একদম পাথর করে দিয়েছিল ছেলেটাকে। এদিকে আমি ভাবছিলাম, সামনে আমি যা দেখছি তা কি ঠিক? কারণ যে প্রকাণ্ড বিভীষিকা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, যা আমার কোনো অতি বড় দুঃস্বপ্ন নয়, এইটুকু আমি 100% নিশ্চিত। নকুলের হৃদস্পন্দন ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। আমি ওকে সান্ত্বনার ইঙ্গিত দিয়ে পুনরায় সামনে তাকালাম। আমার ঠিক সামনে কয়েক হাত দূরেই দাঁড়িয়েছিল বিভীষিকা স্বরূপ একটি জ্বলন্ত নারী মূর্তি। ভয়ঙ্করভাবে জ্বলছে তার দেহের চারিপাশ। এমনকি চোখের মণিযুগল থেকেও হচ্ছিল অগ্নিবর্ষণ। সেই অত্যাধিক রোষান্বিত দৃষ্টি নিয়েই আমাদের দিকে স্থিরভাবে চেয়েছিল ওই অগ্নিকন্যা। এমন সময় ঝোড়ো হাওয়া শুরু হলো। চারিদিকে ধূলিঝড়ের তাণ্ডব। আর তার মাঝেই সেই জ্বলন্ত নারী মূর্তি এগিয়ে আসতে লাগলো আমার দিকে। ঠাকুর মশাই, এটা কি? এদিকে এদিকে আসছে কেন ওই অগ্নিপিণ্ড? এখনই ফিরতে হবে আমাদের, চলো নকুল। এমন সময় সেই জ্বলন্ত অগ্নিপিণ্ডের ন্যায় উগ্র মূর্তি এক হাত শূন্যে তুলতেই আকাশ জুড়ে বিদ্যুতের ঝলক সহ গাঢ় রেখা ছড়িয়ে পড়ল। সেই সাথে কান ফাটা শব্দ, বজ্রপাতের কঠিন ও তীক্ষ্ণ শব্দ। আমি বিস্ফারিত দৃষ্টিতে দেখছিলাম সেই জ্বলন্ত উগ্র নারী মূর্তিকে। আমাকে চমকে দিয়ে চিৎকার করে উঠল সে। তীব্র এক হাড় হিম করা চিৎকার। আকাশ বাতাস জুড়ে ছড়িয়ে পড়ছিল সেই বিভীষিকার বীভৎস অট্টহাসি। আমি দুকানে হাত রেখে মুহূর্তের জন্য চোখ বন্ধ করলাম, কিন্তু চোখ খুলতেই সেই জ্বলন্ত নারী মূর্তিকে আর কোথাও দেখতে পেলাম না। অদৃশ্য হয়েছে সে। মনে মনে ভাবলাম, আর এক মুহূর্ত বাইরে থাকা ঠিক হবে না। নকুলকে ডাকতে গিয়ে পিছন ঘুরলাম, কিন্তু কোথায় নকুল? তাকে কোথাও দেখতে পেলাম না। চারপাশ শূন্য আর নিঝুম।
এমতাবস্থায় নিচে তাকাতেই দেখলাম নকুলের জ্বলে পুড়ে যাওয়া নিথর দেহটা স্থির হয়ে পড়ে আছে মাটিতে। আমি কয়েক মুহূর্তের জন্য বাকরহিত হয়ে পড়লাম। সে বিভীষিকা কি তা ঠাহর করার পূর্বে আমি নকুলের মৃত্যুতে আশ্চর্য হলাম। নিমেষের মধ্যে চোখের সামনে যা ঘটল তা যেন মনে করাও দুঃসাধ্য হয়ে উঠেছিল আমার কাছে। আমি কি করব বুঝতে পারছিলাম না। মস্তিষ্ক কাজ করা প্রায় বন্ধ করে দিচ্ছিল। চোখের সামনে নেমে আসছিল গাঢ় অন্ধকার। এমন সময় কিছু কণ্ঠস্বর শুনতে পেলাম। বুঝলাম গ্রামবাসীরা হ্যারিকেন মশাল হাতে এই দিকেই ছুটে আসছে। আমি আর বেশিক্ষণ হুঁশ ধরে রাখতে পারলাম না। অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাওয়ার মাঝে আকস্মিক আমার অবচেতন মনে ফুটে উঠল একটা বহু পুরনো জরাজীর্ণ পুঁথির কয়েকটা পৃষ্ঠা, যেখান থেকে দুটো শব্দ ফুটে উঠল আমার চোখের সামনে, বজ্র ডাকিনী সাধনম। পরের দিন ভোরের দিকে জ্ঞান ফিরল আমার। দেখলাম কিছু লোক ভিড় জমিয়েছে আমার আশেপাশে। তাদের মধ্যে থেকেই একজন বলে উঠল, ওই তো ঠাকুর মশাইয়ের জ্ঞান ফিরেছে, ঠাকুর মশাইয়ের জ্ঞান ফিরেছে। এই কথা শুনে নরেন বাবু দ্রুত এগিয়ে এলেন আমার কাছে। ঠাকুর মশাই, আমার ছেলে। হাউমাউ করে আমার সামনে কেঁদে ফেললেন বৃদ্ধ। আমার গত রাতের কথা মনে পড়তেই সারা শরীর জুড়ে বিদ্যুৎ প্রবাহিত হয়ে গেল। ভাগ্যিস স্বপ্নটা দেখার পর দেহ বন্ধন করেছিলাম, কিন্তু গত রাতে আমি যাকে দেখলাম সেই কি নকুলের মৃত্যুর জন্য দায়ী? তবে আমার বুঝতে বাকি ছিল না যে সেই ভয়ঙ্কর জ্বলন্ত নারী মূর্তি আসলে কিসের প্রতিরূপ ছিল। ওদিকে নকুলের স্ত্রী ললিতারও কান্নাকাটি করে চোখ মুখ একেবারে ফুলে গেছে। আমি যে কি বলে তাকে সান্ত্বনা দেব তা বুঝতে পারছিলাম না। তাও মেয়েটির মাথায় হাত রেখে বললাম, অদৃষ্টের লিখনকে কেউ খণ্ডাতে পারে না মা, তবে সে তার চিহ্ন তোমার মাঝে ছেড়ে গেছে। একটু একটু করে বড় হচ্ছে সে তোমার অভ্যন্তরে। তার যত্ন নিও, তাকে মানুষের মতো মানুষ করো। আমার কথা শুনে এতক্ষণ ধরে স্তব্ধ থাকা ললিতা ঝরঝর করে কেঁদে ফেলল। সিক্ত কণ্ঠেই বলল, পাপীদের বিনাশ হোক ঠাকুর মশাই, পাপীদের বিনাশ হোক। আমি তো কখনো কারোর ক্ষতি করিনি, তাহলে কেন আমার কপালটাই? আমার দোষ। আমি যদি না পাঠাতাম তাহলে আজ এই দশা হতো না। শেষ হয়ে গেলাম ঠাকুর মশাই, শেষ হয়ে গেলাম। আমি স্পষ্ট নরেন বাবুর কণ্ঠে গভীর শোক আর হাহাকার দেখতে পেলাম। চোয়াল শক্ত হয়ে উঠল আমার। গ্রামবাসীরাও একে একে চলে গেল। প্রথমে নরেন বাবুর ভাইয়ের মেয়ে সুহাসিনী, তারপর নকুল। একই বাড়িতে পরপর দুজনের মৃত্যু ঘটায় বাড়ির কর্তা নরেন বাবু রীতিমতো শোক স্তব্ধ। প্রচন্ড রকম ধাক্কা খেয়েছেন তিনি। আমি সান্ত্বনা দিয়ে বললাম, নরেনবাবু, অদৃষ্টের লিখন তো খণ্ডানো সম্ভব নয়। আপনি শক্ত হন, মনে জোর আনুন। একটা বড় লড়াইয়ের মুখোমুখি হতে হবে আপনার গ্রামকে, আর তাতে আপনি তাদের মনোবল। আপনার ভেঙে পড়লে চলবে না। মানে আপনি কি বলতে চাইছেন ঠাকুর মশাই? আপনি আমার সাথে ভেতরের ঘরে একটু আসুন, যা বলার আমি সেখানেই বলবো। এই বলে নরেন বাবুকে নিয়ে আমি ভেতরের ঘরে এলাম, যে ঘরটাতে আমাকে শুতে দেওয়া হয়েছিল আর কি। আমার মুখের কাঠিন্য দেখে নরেন বাবু জিজ্ঞেস করলেন, বলুন ঠাকুর মশাই, কি বলবেন? আমি একটা মোড়া টেনে বসলাম। নরেন বাবু আমার ঠিক সামনে মাটিতেই বসলেন। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি শুরু করলাম।
এতদিন ধরে আমি কোনোভাবেই মৃত্যুগুলোর হিসেব মেলাতে পারছিলাম না। অনেক চেষ্টা করার পরেও কিছুর একটা ফাঁক ঠিক থেকেই যাচ্ছিল। তবে গতকাল যে বিভীষিকার সম্মুখীন হলাম আমি, তাতে আমি স্পষ্ট বুঝে গেছি গ্রামের বুকে হত্যাকাণ্ডগুলো কার দ্বারা ঘটছে। কার দ্বারা? গ্রামবাসীদের যে হত্যা করছে সে বজ্র ডাকিনী। নরেনবাবুর মুখ দেখে বুঝলাম বৃদ্ধ আমার কথার অর্থই বুঝতে পারেননি। বুঝলাম নরেনবাবুকে সবটা বুঝিয়ে বলতে হবে। দেখুন, বজ্র ডাকিনী হলো এক অতি ভয়ঙ্করী মহাশক্তিশালী অপশক্তি। মারাত্মক অপবিদ্যার মাধ্যমে জাগিয়ে তোলা হয় এই অপশক্তিকে। এদের ক্ষমতা তত দূর যত দূর আমরা কল্পনা পর্যন্ত করতে পারবো না। অশুভ জগতে দাপিয়ে বেড়ানো এই পৈশাচিক রূপই হল বজ্র ডাকিনী। কোনো সাধারণ মানুষের পক্ষে এদের নাগাল পাওয়া সম্ভব নয়। তবে সিদ্ধ তান্ত্রিকেরা কঠিন তন্ত্র সাধনার মাধ্যমে এদের সাথে সংযোগ স্থাপন করতে পারে। আবার এমন বহু তান্ত্রিক আছে যারা কোনো সব দেহের ওপর সেই অপশক্তিকে স্থাপন করে তাদের নিজের বশীভূত করে তোলে। তারপর নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে সেই অপশক্তিকে কাজে লাগায়। অনেক সময় সূক্ষ্ম শরীরেও এদেরকে বশবর্তী করে কাজ করানো সম্ভব হয়ে থাকে। নরেনবাবু কয়েক মুহূর্ত নীরব থেকে কিছু একটা চিন্তা করেন। তারপর পরিশ্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, আপনি এই ব্যাপারে এত কিছু মানে কিভাবে? আপনি জানেন নরেনবাবু, আমার জন্মের পূর্বে এক রহস্যময় ব্যক্তি আমার বাবার সাথে দেখা করতে এসেছিলেন। তার নাম অমর জীবন। তিনি বলেছিলেন আমাদের বংশে একজন তান্ত্রিকের জন্ম হবে, আর যেদিন জন্মগ্রহণ করবে সেদিন আকাশে নীল বর্ণের উল্কা দেখা দেবে। ভদ্রলোকের কথা 100% সত্য হলো। আমার জন্মের সময় নীল উল্কার দেখা মিলল আকাশে। পরিবারে গুঞ্জন উঠল আদিনাথের ছেলে অর্থাৎ আমি ভবিষ্যতে তান্ত্রিক হব। এরপর শৈশবে গল্পটা পরিবারের বাকিদের থেকেও শুনি আমি। ছোটবেলায় বেশ মজাই লাগতো গল্পগুলো শুনতে। তবে সত্যি বড় হওয়ার সাথে সাথে তন্ত্র সাধনার প্রতি এক অদম্য টান অনুভব করতে লাগলাম অজান্তেই। হয়তো তারপরেই সাধনার টানে আমার ঘর ছাড়া। যাই হোক, সাধনার কাজে ঘুরতে ঘুরতে আমি অজস্র সাধু তান্ত্রিকের সাথে আলাপ করেছি। তাদের থেকে কোনো না কোনো সমাজে কাজে লাগানোর মতো তন্ত্রবিদ্যা শিখেছি। তেমনি তাদের থেকে এমন সব পুঁথিও সংগ্রহ করেছি যার প্রতিটি এক একটা রত্ন ভাণ্ডার। এমনই একবার সাধু সঙ্গ করতে করতে আমি উত্তরবঙ্গে গিয়ে পৌঁছালাম। আর সেখানেই এক বৌদ্ধ ভিক্ষুর সাথে আলাপ হয় আমার। তিনি একাধারে যেমন বিচক্ষণ তেমনি জ্ঞানদীপ্ত। তন্ত্রবিদ্যার নানান জানা অজানা বিষয়ের উপর আলোচনা চলত আমাদের মধ্যে। সেই ভিক্ষু কেবল বৌদ্ধ নয়, হিন্দু তন্ত্র সাধনার উপরেও যথেষ্ট আগ্রহ রাখতেন। বিদায় নেওয়ার সময় তিনি একটা পুঁথি দিয়েছিলেন আমার হাতে। নানা রকম সব বৌদ্ধ অপদেবীর সম্পর্কে ছবি সহ লেখা ছিল সেখানে। আমার মুখের দিকে চেয়ে তিনি কি বুঝেছিলেন কে জানে। বলেছিলেন এই পুঁথির নাকি কখনো আমার প্রয়োজন পড়তে পারে। আর সেখান থেকেই এই বজ্র ডাকিনীর ধারণা আমি পাই। তা এর কোনো প্রতিকার তো নিশ্চয়ই আছে, তাই না ঠাকুরমশাই? আপনি বলুন। আমার সব পুঁথি বাড়ির পিছনের ছোট্ট সংগ্রহশালাটিতে আছে। হ্যাঁ, কালে অবশ্য ওটা গোয়াল ঘর ছিল। তবে আমি পুঁথিগুলো যত্নে রাখার জন্যে ওই পরিত্যক্ত গোয়াল ঘরের মেরামত করে সংগ্রহশালা গড়ে তুলি। ওখানে যদি ওই তিব্বতী পুঁথিটা পেয়ে যাই তাহলে হয়তো কোনো উপায় বাতলে দিতে পারবো। আশা করছি ওই অপদেবী সম্পর্কে যখন ওখানে লেখা আছে তখন ওই অপদেবীর প্রকোপ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া সম্ভব তার বিষয়েও নিশ্চয়ই লেখা থাকবে। হ্যাঁ ঠাকুরমশাই, হ্যাঁ, আপনি দেখুন এই গ্রামটাকে বাঁচান। তাহলে আমাকে একবার গ্রামে ফিরতে হবে। ওই পুঁথি খুঁজতে হবে কোথায় আছে। আচ্ছা ঠাকুরমশাই, আমার প্রাপ্তবয়স্ক প্রাণবন্ত ছেলেটাকে তো হারালাম, আর কেউ যাতে তাদের সন্তান না হারায় এইটুকু কামনা করি। নরেনবাবুর কথায় আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেলাম ওনার বাড়ি থেকে। ফিরে এলাম নিজের গ্রামে।
সংগ্রহশালার একাধিক পুঁথি সরিয়ে নানান বই আর পাণ্ডুলিপির মাঝে তন্ন তন্ন করে খোঁজার পর অবশেষে পাওয়া গেল সেই বিশেষ পুঁথিটি। জরাজীর্ণ তবে বেশ দীপ্তমান। পুঁথিটা ভালোভাবে ঘাঁটাঘাঁটি করার পর বজ্র ডাকিনী সম্পর্কে যেমন জানতে পারলাম, তেমনি আরো কয়েকটি বিষয় সুস্পষ্ট হলো আমার কাছে। যা বুঝলাম তাতে দম বন্ধ হয়ে এলো আমার, আর সেই সাথে দুশ্চিন্তাও বাড়তে লাগলো আমার ক্রমান্বয়ে। বুঝতে পারছিলাম যে সাধক এই অপশক্তিকে জাগিয়ে তুলেছে ওই গ্রামে, সে কোনো ছোটখাটো তান্ত্রিক নয়, সে মনুষ্যরূপী পিশাচ। তার ওপর আমার মহাবন্ধন যজ্ঞের কারণে এরপর তেমন একটা কারণ মৃত্যু ঘটাতে পারেনি ওই সাধক। প্রতিশোধের আগুন নিশ্চিত আরো বেশি মাত্রায় প্রজ্বলিত হচ্ছে তার বুকে। কিন্তু ওই গ্রামেই কেন? ওই গ্রামে কেন অপবিদ্যার প্রয়োগ করলো সে? এসব নানান প্রশ্নে কপালে ভাঁজ পড়ছিল আমার। হঠাৎই একটা ভাবনা মস্তিষ্কে এসে ধাক্কা খেতেই সেই ভাঁজ প্রশস্ত হলো। আমি অনুধাবন করতে পারছিলাম ঠিক কি বিপদ ঘনিয়ে আসতে চলেছিল নরেনবাবুদের গ্রামের বুকে। সেদিন সন্ধ্যায় আমি পুনরায় ফিরে এলাম নরেনবাবুর বাড়িতে। ইতিমধ্যেই নকুলের দেহ দাহ করা হয়ে গেছে। সে কথা ভাবলেই আমার বারংবার গত রাতের কথা মনে পড়ছিল। ভয়ঙ্কর সেই প্রবল বজ্রপাতে আমি কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে গেছিলাম। ততক্ষণে সেই অপশক্তির অবশ্য অন্তর্ধান ঘটেছে। শুধু ধান ক্ষেতের মাঝ বরাবর চলে যাওয়া মেঠো পথে পড়েছিল নকুলের জ্বলে পুড়ে যাওয়া নিথর শরীরটা। আর ভাবতেও পারলাম না, সারা বাড়ি তখন শোকস্তব্ধ। নকুলের স্ত্রী পাথর হয়ে গেছে। নরেনবাবুও বারংবার নিজেকে দোষারোপ করে কান্নাকাটি করছেন। তবে সবচেয়ে বেশি বিষয়টা কষ্টদায়ক ছিল নরেনবাবুর ভাই ধীমান বাবুর আর তার স্ত্রী মালতীর কাছে। তারা প্রথমে নিজের একমাত্র কন্যাকে হারালেন, আর তার কিছু সপ্তাহের মধ্যেই নিজেদের ভ্রাতুষ্পুত্র নকুলকে। মালতী দেবী তো রীতিমতো পাথরে পরিণত হয়েছিল। একটা যুবতী মেয়ের অকাল মৃত্যু কোন মাই বা মেনে নিতে পারে? আবার এখন নকুলের ভয়াবহ অকাল মৃত্যু। নরেনবাবু বাবা হয়ে ছেলের মৃত্যুতে কষ্ট পাবেন, এটা স্বাভাবিক। কিন্তু একমাত্র মেয়েকে হারিয়ে শোকস্তব্ধ মালতী দেবীও যে নকুলকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল, তার মাতৃসত্তাকেও যে ঠেকানো যায়নি। তাই নকুলের মৃত্যু তাকে কেবল পাথর নয়, জীবিত থেকেও প্রায় মৃত করে দিয়েছিল। যাই হোক, সেদিন রাতেই আমি নরেনবাবুর বাড়িতে উপস্থিত কিছু গ্রামবাসীদের সাথে একটা আলোচনায় বসলাম। গত রাতে সচক্ষে আমি কি দেখেছি সেই ঘটনার কথা বললাম। শুধু তাই নয়, গ্রামে কার উপদ্রব ঘটছে সেই সম্পর্কেও বিস্তারিত বর্ণনা দিলাম। কিছু লোক বুঝল, কিছু মানুষ ফ্যাল করে চেয়ে থাকলো। এক বৃদ্ধ মুরব্বী জিজ্ঞেস করলেন, কিন্তু বিয়ের থেকে কি প্রতিকার পাওয়া সম্ভব নয়? সম্ভব নয় বলে এই প্রকৃতিতে কিছু নেই। মন থেকে চাইলে সব কার্যই সম্ভব। আমি কিছুটা মিথ্যে আশ্বাসই দিলাম প্রথমে। তারপর সকলের উদ্দেশ্যে জিজ্ঞেস করলাম, আচ্ছা, কয়েকটা প্রশ্ন আছে আমার। বলুন না ঠাকুর মশাই। এই গ্রামে প্রথম কবে বাজ পড়েছিল? আমি প্রশ্ন করলাম। সাথে সাথে এক মধ্যবয়স্ক ব্যক্তি জবাব দিল, ওই তো মাস্টার মরল যেদিন। চাপা গুঞ্জন উঠল ভিড়ের মধ্যে থেকে। খানিকটা কথা কাটাকাটির টুকরো টুকরো শব্দ আমি পেলাম। অতঃপর সেই বৃদ্ধ বললেন, প্রথম মাথায় বাজ পড়ে আমাদের গ্রামে মারা যায় এই নরেন বাবুর ভাইয়ের মেয়ে সুহাসিনী। সেদিন অবশ্য বেশ ভালোই ঝড় বৃষ্টি হয়েছিল। তার আগেও দু একবার হয়েছে,
কিন্তু সেই দিন ওইটাই শেষ ঝড় বৃষ্টি ছিল। তারপর থেকে অবশ্য কোনো ঝড় বৃষ্টির আভাস গ্রামবাসীরা পায়নি, না কোনো বজ্রপাত সচক্ষে দেখেছে, কেবল এই বিশু পাগল ছাড়া। আমি চকিতে নরেনবাবুর দিকে তাকালাম। বিষয়টায় ধাতস্থ হতে বৃদ্ধের একটু বুঝি সময় লাগছিল, আর আমিও মনে মনে ভাবলাম, ঠিক তো, এই ব্যাপারটা তো আমি এড়িয়ে গেছিলাম। সুহাসিনীর অকাল মৃত্যু ঘটেছিল এটা শুনলেও এত কাণ্ডের মাঝে ঠিক কী কারণে মৃত্যুটা ঘটেছিল তা জানার কথা আর খেয়াল ছিল না। নরেনবাবু বললেন, যেদিন সুহাসিনী মারা যায় সেদিন বিকেলের দিকে ও গ্রামের মন্দিরে গেছিল। ফেরার সময় প্রায় সন্ধে নেমে যায়, কাজেই আকাশের ঘন কালো মেঘটা ভালোভাবে পরিলক্ষণ করা সম্ভব হয়নি মেয়েটার পক্ষে। হয়তো নিজের ভুল বুঝতে পেরেছিল মাঝ রাস্তায় পৌঁছে, যখন মাথার উপর আকাশ জুড়ে ঘন বিদ্যুতের ঝলক সহ বজ্রপাত ঘটছিল। কিন্তু তখন আর কিছুই করার ছিল না, কেবল হেঁটে বাড়ি পর্যন্ত পৌঁছানো ছাড়া। আসলে মন্দিরের রাস্তাটায় তেমন কোনো আশ্রয়স্থল নেই, আশেপাশে জলা জঙ্গল আর গ্রামের বিশাল ঝিলটা আছে। ভুলটা সেই দিন ওখানেই হয়েছিল, সুইমার সিদ্ধান্তের ভুল। মন্দির থেকে ওর বেরোনোই উচিত হয়নি। ঘন ঘন বাজ পড়ছিল, কখন ওর ওপরে একটা পড়ে গিয়ে। ঠোঁট চেপে নিজের কান্না থামালেন নরেনবাবু। আমি ধৈর্য ধরে শুনছিলাম ওনার কথা। হিসেব এখনো মিলছে না, অর্থাৎ যা জানতে চাইছি তা এখনো প্রকাশ্যে আসেনি। সেদিন সন্ধ্যার মধ্যেই সুহাসিনীকে দাহ করার ব্যবস্থা করা হয়। ওর মৃত্যুটা আমার ভাইয়ের বউ কেউ মেনে নিতে পারেনি, বিশেষত ওর মা মালতী। মেয়ের অকাল মৃত্যু না মানতে পেরে তৎক্ষণাৎ হৃদরোগে আক্রান্ত হলে ধীমান সাত তাড়াতাড়ি তাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে আমার শরীরের অবস্থাও ভালো ছিল না, তার উপর ওই খবর আমাকে আরো ভেঙে দেয়। অগত্যা আমাকে পুত্রবধূর দায়িত্বে রেখে নকুল একজন প্রতিবেশীকে নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। ওদের সাথে দুজন ডোম ছিল সুহাসিনীর সব দেহ নিয়ে যাওয়ার জন্য। তার উপর সেই দিন তুমুল ঝড় বৃষ্টি হওয়ার কারণে বেশি কেউই ওদের সাথে যেতে পারেনি। ঘন ঘন বাজও পড়ছিল, কাজেই বাড়ি থেকে কারণ না বেরোনোটাই স্বাভাবিক ছিল। কিন্তু আমাদের বাড়ির মেয়ে দাহ তো করে যেতেই হবে। তারপর আমি অনুধাবন করতে পারছিলাম নকুলবাবু কোনো একটা কিছু নিয়ে বড়ই দ্বিধান্বিত ছিলেন। এদিকে গ্রামবাসীদের মাঝে বলতেও পারছিলেন না। গ্রামের আর কোনো ক্ষতি হতে দেব না এই আশ্বাস দিয়ে আমি সকল গ্রামবাসীদের বিদায় জানিয়ে নরেনবাবুকে সরাসরি জিজ্ঞেস করলাম, মনে এত দ্বিধা রাখবেন না, কি বলতে চান বলুন। একটা অদ্ভুত ব্যাপার সেদিন নকুল এসে আমাদের জানিয়েছিল, যদিও তখন সেটার প্রতি বিশেষ একটা আমল দিইনি। কিন্তু কি বলেছিল নকুল? শ্মশানে যাওয়ার আর দাহ করে ফেরার মাঝের সময়টার কথা নাকি নকুল কিছুতেই মনে করতে পারছিল না। মানে ও ওখানে গিয়ে কি করলো, একমাত্র বোনের দাহই বা কখন হলো কিছুই না। শুধু হুঁশ ফিরল যখন দেখলো জ্বলন্ত কাঠের চিতা ওর সামনে দাউ দাউ করে জ্বলছে। আমার কাছে সবটা ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল। জিজ্ঞেস করলাম, নকুল একা কিছু মনে করতে পারছিল না নাকি? না, ওখানে বাকি যে তিনজন উপস্থিত ছিল তাদেরও কিছু মনে নেই, তবে তারাও ওই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দেয়নি। চিতা জ্বলতে জ্বলতে প্রায় নিভু হয়ে এলোয় তারা যে যার গৃহে ফিরে আসে। তাছাড়া ক্ষণে ক্ষণে বৃষ্টি শুরু হচ্ছিল, তাই ওখানে অকারণ দাঁড়িয়ে থাকাটা ওদের কারোরই ঠিক মনে হয়নি। আমার যা বোঝার ইতিমধ্যেই বোঝা হয়ে গেছিল। স্থির গম্ভীর কণ্ঠে আমি নরেনবাবুকে বললাম,
এই গ্রামে কেউ বজ্র ডাকিনীর সাধনা করছে নরেনবাবু। হ্যাঁ, ওই পুঁথি পড়ে কয়েকটি ব্যাপার আমার কাছে সুস্পষ্ট হয়। তা হলো, প্রথমত, যে সাধক এই বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলে একের পর এক গ্রামবাসীর ক্ষতি করছে, তার নিশ্চয়ই এই গ্রামের সকলের ওপরে কোনো না কোনো কারণে ভারী কোনো রোষ আছে। নতুবা এই গ্রামের লোকই শুধু কেন, শুধুমাত্র এই গ্রামের লোকই কেন ওই অপশক্তির শিকার হচ্ছে? তাছাড়া যে এসব করছে সে কোনো উচ্চ স্তরের তন্ত্র সাধক। শুধু তাই নয়, মহাডামর তন্ত্রের ওপরেও পূর্ণ জ্ঞান আছে তার, মারাত্মক শক্তিশালী তন্ত্রবিদ। তাছাড়া ওই অপশক্তিকে বজ্রাঘাতে কারোর মৃত্যু ঘটেছে এমন কোনো মৃতদেহের মধ্যে জাগিয়ে তোলা সহজ। সাধক সেই পথটাই বেছে নিয়েছে। সাধনার দ্বারা নিজের স্বার্থ পূরণ করতে সে সুহাসিনীর শরীরটাকেই কাজে লাগাতে চেয়েছিল। তাই নিজের মন্ত্র বলে শ্মশানে নকুল সহ বাকিদের ক্ষণিকের জন্যে বশীভূত করে সুহাসিনীর মৃতদেহ হরণ করে তার পরিবর্তে অন্য কোনো মৃতদেহকে সেই চিতায় দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। কাজেই হুঁশ ফিরলে সবার মনে হয় সুহাসিনীর চিতাই জ্বলছে, অথচ তার আড়ালে যে কি ঘটেছিল তা কারোরই জানা ছিল না। এমন সময় গ্রামের পুরোহিত মশাইয়ের প্রবেশ ঘটে সেখানে। আসলে নরেনবাবু নিজের গৃহের জন্যে একটি শান্তি সত্যায়নের আয়োজন করতে চেয়েছিলেন। সেই বিষয়েই কথা বলতে পুরোহিত মশাই আসেন। হয়তো গৃহে প্রবেশ করার সময় টুকরো টুকরো কিছু কথা ওনার কানে এসেছিল। আমার দিকে চেয়ে উনি জিজ্ঞেস করলেন, এর কোনো বিহিত নেই ঠাকুর মশাই? ওই পুঁথি পড়ে বজ্র ডাকিনী সম্পর্কে জানতে পারলেও এর প্রতিকারের কোনো উপায় আমি খুঁজে পাইনি। পুঁথির কয়েকটা পৃষ্ঠা ছেঁড়া ছিল, হয়তো সেখানে ওর প্রতিকার লেখা থাকলেও থাকতে পারত, কিন্তু এখন সেসব ভাবা বৃথা। এর কোনো প্রতিকারের পথ? আচ্ছা, একটা কথা আমাকে বলুন তো, কে ক্ষতি করতে পারে আপনাদের গ্রামের? কোনো ধারণা? নরেনবাবু উদাস হয়ে উঠোনেই বসে পড়লেন। তবে পুরোহিত মশাইয়ের কপালে চিন্তার গভীর ভাঁজ দেখে আমি পুনরায় জিজ্ঞেস করলাম, কি পুরোহিত মশাই, কিছু বলতে চান? যদিও আমার ধারণা ঠিক নাও হতে পারে, তবে একজনের উপর আমার সন্দেহ রয়েছে। অঞ্জি, বিশু পাগলাটাও প্রথম দিকে ওর নামটা বিড়বিড় করে বলতো, কিন্তু সে তো 10 বছর হলো এই গ্রাম ছেড়েছে। বলা ভালো তাকে বিতাড়িত করা হয়েছিল। যে ভয়ঙ্কর কাণ্ড এই গ্রামের বুকে সে ঘটাচ্ছিল, তারপর তাকে বিতাড়িত করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমি গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলাম। পুরোহিত মশাইয়ের শেষ কথাটায় একটু আশ্চর্যচকিত হয়ে প্রশ্ন করলাম, 10 বছর ফেরেনি? আচ্ছা, তার কি এই গ্রামেরই কোনো মেয়ের সাথে বিয়ে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, সুমতি এই গ্রামেরই মেয়ে। ইস, কপালটাই খারাপ মেয়েটার। ওইটুকু বয়সে ওর বাবা সঞ্জীবের সাথে বিয়ে দিলে, আর ওই হতচ্ছাড়াটা। অবশ্য শুধু সুমতির বাবা নয়, গ্রামের সকলেই ওকে বিশ্বাস করত, বিশ্বাস করেই ঠকেছিল। ঠিক কি ঘটেছিল যে তাকে এই গ্রাম ছাড়া করতে হয়? ও কি করেনি সেটাই বলুন ঠাকুর মশাই। পাজি হতভাগা ছেলে একটা। আমাদের এই গ্রামে খেটে খাওয়া লোক সব, শান্তিপ্রিয় বটে। বছর 10 আগে একটা অল্প বয়সী ছেলের আগমন ঘটে আমাদের গ্রামে। মোড়ল মশাইয়ের কাছে নিজের পরিচয় দিয়ে বলে তার নাম সঞ্জীব। পেশায় সে একজন বুদ্ধি। সেই সময় মোড়ল মশাইয়ের স্ত্রীর একটা অজানা রোগ হয়েছিল। সঞ্জীব আত্মবিশ্বাসের সঙ্গে জানায় যে সে ওই রোগ ঠিক করে দিতে পারবে। এর আগে অনেক বুদ্ধি কবরেজ দেখিয়েছিলেন মোড়ল মশাই, কিন্তু কোনোভাবেই ওনার স্ত্রী সুস্থ হচ্ছিলেন না। অগত্যা সঞ্জীবের ওপর ওনার শেষবারের মতো ভরসা করতে মন চাইলে ফলও হলো আশ্চর্য স্বরূপ।
1 সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠল মোড়ল গিন্নি। চিকিৎসার সময়কালীন সঞ্জীব মোড়ল মশাইয়ের বাড়িতেই ছিলেন। তবে গিন্নিমা সুস্থ হলে সেখান থেকে চলে যাওয়ার মনস্থির করে। এদিকে মোড়ল মশাই তার থেকে জানতে পারে ছেলেটা অনাথ, মা বাপ কেউ নেই, কোথায় যাওয়ার কোনো উদ্দেশ্যও নেই। উদ্দেশ্যহীনভাবে সে এ গ্রামে ও গ্রামে ঘুরে ঘুরে বেড়ায়। কোনো গ্রামবাসী বিপদে থাকলে তাকে বিপদ আপদ থেকে উদ্ধার করে। ছেলেটার সহনশীলতা দেখে মোড়ল গিন্নির করুণা হলো। এরপর মোড়ল মশাই তাকে এই গ্রামেই বদ্যির কাজ করার অনুরোধ করেন। এতে ছেলেটিকেও ভবঘুরের মতো আর ঘুরতে হবে না, সেই সাথে গ্রামবাসীরও উপকার হবে। সঞ্জীব অবশেষে রাজি হল। গ্রামের পশ্চিম কোণে মোড়ল মশাইয়ের একটা পরিত্যক্ত কুটির ছিল, সেখানেই সঞ্জীবের থাকার ব্যবস্থা করে দেন উনি। কিছুদিনের মধ্যেই সঞ্জীব তার চিকিৎসার মাধ্যমে গ্রামবাসীদের মনে জায়গাও করে নেয়। এরই মাঝে হঠাৎ আমাদের গ্রামের মেয়ে সুমতিকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে সঞ্জীব। মা মরা বোবা মেয়েটাকে যে সঞ্জীবের মতো সুন্দর তরুণ বদ্যি বিয়ে করতে চাইবে, এমনটা কখনোই সুমতির বাবা অনুমান করতে পারেনি। এমনিতেই ওর ভদ্রতা আর শিষ্টাচার দেখে ভদ্রলোক প্রসন্ন ছিল। কাজেই মেয়ের সঙ্গে সঞ্জীবের বিয়ে দিতে রাজি হয়ে যায়। এরপর কিছুদিন সব ঠিকঠাকই চলল। তারপর হঠাৎ একদিন গ্রামের এক অল্প বয়সী তরুণীর মৃতদেহ উদ্ধার হলো মন্দিরের কাছে ঝিলটা থেকে। মেয়েটির শরীরে বেশ কিছু এমন চিহ্ন ছিল যা সাধারণত তন্ত্রমন্ত্রের প্রয়োজনেই ব্যবহৃত হয়। বুঝলাম সাধনার কাজেই মেয়েটাকে বলি দেয়া হয়েছে। সব কথা মোড়ল মশাইকে জানালে তিনি গ্রামে একটা আলোচনা সভা বসান। বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখার জন্য লোকও লাগান, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। আবারও একটা মৃতদেহ উদ্ধার হয় ওই ঝিল থেকে, একটা যুবতী নারী দেহ, গ্রামেরই। পরপর 3 থেকে 4টে দেহ মেলার পর অধৈর্য হয়ে ওঠে গ্রামবাসী। অতঃপর মোড়ল মশাই গোপনে তদন্ত চালানোরও সিদ্ধান্ত নেন, যা আমি ব্যতীত আর কেউ জানত না। তখনই সঞ্জীবের কুকীর্তি ধরা পড়ে। মধ্যরাত্রিতে সে আরো একটি যুবতী নারীকে অজ্ঞানরত করে তার উপাচার চালাচ্ছিল। খবর পেয়ে গ্রামবাসী ঘিরে ধরে ওর কুটির। টেনে হিঁচড়ে বের করে আনা হয়েছিল ওকে। তারপর প্রচন্ড মারধর করতে করতে গ্রামের সীমানা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। তখনই ও রক্তবর্ণ চোখে অভিশাপ দিয়েছিল যে এই গ্রাম শেষ হয়ে যাবে। তারপর গ্রাম পরিত্যাগ করার আগে সে বলেছিল সে আবার নাকি ফিরে আসবে শুধুমাত্র এই গ্রামের ক্ষতি করার জন্য। এত দূর বলে থামলেন পুরোহিত মশাই। আমি স্তব্ধ থাকলাম কিছুক্ষণ। বুঝতে পারছিলাম না কি বলা উচিত, তবে ভাবছিলাম যে কিছু ভাবছেন ঠাকুরমশাই? নরেনবাবুর কথায় চমকে উঠি আমি। হ্যাঁ, না কিছু না। তবে মনে মনে ভাবলাম সুমতির সাথে যেভাবে হোক একবার দেখা তো অবশ্যই করতে হবে আমাকে। আমার দৃঢ় বিশ্বাস ও এমন কিছু জানে যা আমার পরবর্তী কার্যে সহায়ক হতে পারে। মেয়েটার চোখে সেদিন অদ্ভুত একটা আকুতি দেখেছিলাম আমি। একই সাথে সেই দৃষ্টিতে লুকিয়েছিল কোনো এক অজানা রহস্য। কি ছিল মেয়েটার দৃষ্টির আড়ালে? পুরোহিত মশাই বললেন, আচ্ছা, এই বজ্র ডাকিনীর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমি চুপ করে থাকলাম।
পরের দিন পুনরায় মহাযজ্ঞ করে আমি গ্রামটিকে আবারও বেঁধে দিলাম। এতে যে ওই বজ্র ডাকিনীর হাত থেকে গ্রামবাসীর পরিত্রাণ নেই তা আমার জানা ছিল। 10 বছর আগে যদি সঞ্জীব সাধারণ তান্ত্রিকও থেকে থাকে, তবে এখন আর তা নেই। আরো অনেক বড় তন্ত্র সাধক হয়ে উঠেছে সে, আর সেই সাথে বিপজ্জনকও। তবে এত মোলায়েম ভাবে এ গ্রামে থেকেই সে সব সাধনা চালাচ্ছে আর সফল হচ্ছে, ব্যাপারটা কেমন যেন হিসেব মিলছিল না। নির্ঘাত গ্রামের কেউ না কেউ মদত দিচ্ছে ওই মনুষ্যরূপী পিশাচকে, যে কারণে ও এতটা সাহস পেয়েছে। গ্রাম বন্ধন করে মন্দিরে এসে যজ্ঞের অতিরিক্ত ভস্য পুরোহিত মশাইয়ের কাছে দিয়ে বললাম, পুরোহিত মশাই, গ্রামবাসীদের বলবেন গৃহবন্ধনটা যেন সেরে নেয়, কারণ আগাম অমাবস্যায় বড় কিছু একটা ঘটার আশঙ্কা করছি আমি। সে কি ওই ওই বজ্র ডাকিনীর প্রকোপ পড়তে চলেছে নাকি এই গ্রামে? তা তো বটেই। ওই অপশক্তি ধীরে ধীরে আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। সামনের অমাবস্যা পেরোলেই তার শক্তি মারাত্মক রকম বেড়ে যাবে। তখন গোটা গ্রাম শেষ না করা পর্যন্ত সে থামবে না। আর শুধু তাই নয়, আশেপাশের গ্রামেরও ক্ষতি করতে পারে সে। মানে আপনি বলছেন এখন ওই অপশক্তির ক্ষমতা কম আছে, এত হত্যালীলা ঘটানোর পরেও? সচরাচর সাধনার 2 পক্ষকাল পর্যন্ত বজ্র ডাকিনী সাধকের বশ মানে না। তবে তার দ্বারা সাধক নিজস্ব অনেক ইচ্ছাই পূর্ণ করতে পারে। কিন্তু তারপরের অমাবস্যা আসতেই যে সাধনা করা হবে, তাতে অসীম শক্তিতে পুষ্ট হয়ে যাবে সেই বিভীষিকা। আরেকটা কথা, যে স্থানে এই বজ্র ডাকিনীর আবির্ভাব ঘটে, তার সাধনাও যদি পরপর সেখানেই করা হয়, তাহলে প্রাপ্ত ক্ষমতা অনেক বেশি হয় তার। সেই ক্ষমতার দ্বারা বজ্র ডাকিনী তুলকালাম আনতে পারে। বড় সাংঘাতিক এই অপশক্তি। এই গ্রামে যতগুলো মৃত্যু ঘটেছে তার পশ্চাতে এই অপশক্তিই দায়ী। আর এই সব কাজ আড়াল থেকে করাচ্ছে হয়তো ওই সঞ্জীব। একবার যদি ও বজ্র ডাকিনীকে বশ করতে পারে, তাহলে তাহলে হয়তো প্রলয় আসবে। প্রলয়। কিছু একটা উপায় বের করুন ঠাকুর মশাই। এই গ্রামকে আপনি বাঁচান ঠাকুর মশাই, বাঁচান। আমি নিজেও যে জানতাম না যে কিভাবে ওই অপশক্তির হাত থেকে মুক্তি দেব এই গ্রামকে। এই মহাবন্ধন তো সাময়িক প্রতিকার। একবার বজ্র ডাকিনীর ক্ষমতা বৃদ্ধি পেলে সব বন্ধন যে কোনো কার্যে আসবে না, এ আমি জানতাম। শেষ করে দেবে ওই অপশক্তি পুরো গ্রামটাকে। অথচ নানান পুঁথি তন্ত্রবিদ্যা বিষয়ক বহু বইপত্র ঘেঁটেও এর থেকে পরিত্রাণের কোনো উপায় আমি খুঁজে পেলাম না। এদিকে হাতে বেশি সময়ও নেই। যা করার আমাকে আগামী অমাবস্যার আগেই করতে হবে। যার পর নাই চিন্তা নিয়ে নরেনবাবুর বাড়িতে এলাম। বাড়ি শোকস্তব্ধ। সুহাসিনীর মা মালতী দেবী কষ্ট আর যন্ত্রণায় অসুস্থ হয়ে পড়েছে। নকুলের স্ত্রীও রীতিমতো পাথর। এদের দেখে আমি ভাবলাম আর নয়, আর কারোর আপনজনদের ক্ষতি হতে দেব না আমি। রাতে আর কিছু খেলাম না। খাওয়াতে এতটুকু মন ছিল না। এদিকে শোয়ার পরেও ঘুম আসছিল না। এপাশ ওপাশ করতে করতে শুধুমাত্র চিন্তা করছিলাম এই অপশক্তির হাত থেকে মুক্তি পাওয়ার প্রতিকার কি। কোনো উত্তর ছিল না আমার কাছে। এসব ভাবতে ভাবতেই চোখে হালকা তন্দ্রাচ্ছন্নতা নামে। আকস্মিক তার মাঝেই দেখলাম রাতের নিস্তব্ধ আঁধারে গ্রামের ওই বিশাল ঝিলটার পাশে দাঁড়িয়ে আমার দিকে চেয়ে রয়েছে চারি মা। মাথার ওপর ঘন ঘন বাজ পড়ছে। প্রচন্ড জোরে জোরে কাঁপছে মেয়েটা। আমার দিকে দুহাত বাড়াতেই আমি প্রাণপণে জড়িয়ে ধরে তাকে আশ্বস্ত করার চেষ্টা করি। মেয়েটার সারা শরীর তপ্ত, কিন্তু ধীরে ধীরে তা শীতল হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তেই বহু বছর আগে সাক্ষাৎ হওয়া এক সাধুর মুখ ভেসে উঠল আমার চোখের সামনে, আর সেই সাথে তার কণ্ঠস্বর। বুঝলে তারানাথ, পৃথিবীর সবচেয়ে বড় তন্ত্র হলো ভালোবাসা, নিখাদ ভালোবাসা।
যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, যা এই সংসারের সবচেয়ে পবিত্র অনুভূতি। চোখ দুটো খুলে গেল আমার। কাল বিলম্ব না করে দ্রুত বেরিয়ে এলাম আমি ঘরের বাইরে। এই মুহূর্তে আমার দু চোখ একজনকে খুঁজছে। হয়তো সেই পারবে এই বিপদের হাত থেকে এই গ্রামকে বাঁচাতে, শান্ত করতে সেই বিভীষিকাকে। ঠাকুর মশাই, ওই সঞ্জীব আমার মেয়ের জীবনটা একেবারে শেষ করে দিয়েছিল। প্রথম দিকে ওর উদ্দেশ্য বুঝতে পারিনি আমরা, তবে জানতাম না যে তা এতটাও ভয়ঙ্কর হতে পারে। ভালো মনে করেই তো মেয়েটাকে বিয়ে দিই ওর সাথে। তারপর থেকেই আমার সুস্থ স্বাভাবিক মেয়েটা কেমন যেন মন মরা হয়ে থাকতে লাগলো। আসলে নিজের স্বামীকে অন্য নারীর সাথে সঙ্গম করতে দেখলে খালি বা ভালো লাগে বলুন? দিবাকরের কথায় হতবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম, মানে ওই সঞ্জীব ভয়ঙ্কর এক তন্ত্র সাধনায় মেতে উঠেছিল। ও সব সাধনা করতে চাইছিল। তার জন্য যে যুবতী কুমারী মেয়েদের বলি চাই, তাই গ্রামের অপেক্ষাকৃত দারিদ্র শ্রেণীর বা আর্থিকভাবে দুর্বল পরিবারের মেয়েদের নিজের আস্তানায় এনে তাদের সাথে সঙ্গম করত। তারপর তাদের বলি দিয়ে। আমি গভীর দৃষ্টি নিয়ে শুনছিলাম দিবাকরের কথা। তিনি পুনরায় বলতে শুরু করলেন, আমার মেয়েটা প্রথম দিকে বাধা দিতে গেলে তাকে হুমকি দিত, যদি কাউকে সে কিছু বলে তাহলে আমাকে নাকি তন্ত্র বলে মারণ রোগে শেষ করে ফেলবে। ভয়ে তো মেয়েটা কিছু বলতো না। সঞ্জীব যখন দরজা বন্ধ করে সঙ্গম করত, তখন দরজার বাইরে বসে আঁচল চাপা দিয়ে আমার মেয়েটা কাঁদত। ওর কাছ থেকেই শুনেছি। রাতের অন্ধকারে এই গ্রামের, তারপর আশেপাশের গ্রামের অবস্থাপন্নদের স্ত্রীরা সব আসত নিজেদের অসৎ কার্য করাতে। নিজেদের তন্ত্র সাধনার দ্বারা তাদের সব কাজ করে দিত সঞ্জীব। বদলে তার প্রয়োজন ছিল একটা করে যুবতী কুমারী নারী। মহিলারা সম্ভবত গরিব ঘরের মেয়েদেরকেই নিজেদের কথার জালে ফাঁসাত। তারপর কোনোভাবে ফুঁসলিয়ে সঞ্জীবের কুটির অবধি নিয়ে আসত। বাকি কাজ সঞ্জীবই করত। হয়তো মেয়েগুলোকে আগে বশীকরণ করত, তারপর ওই কি বলে তন্ত্র সাধনা শুরু করত, নয়তো আগে ওদের মেরে তারপর শুরু করত উপাচার। আমার জানা নেই, তবে এমন কিছু করত যা আমাদের ধারণার বাইরে ছিল। অনেক কিছুই ধীরে ধীরে পরিষ্কার হচ্ছিল আমার সামনে। সঞ্জীবী তার মানে আসল খেলোয়াড়, যার অঙ্গুলি হেলনে ওই অপশক্তি এই গ্রামের বিনাশ চালিয়ে যাচ্ছে। দিবাকর বললেন, সঞ্জীবকে মারতে গ্রামবাসী এতটাই উদ্যত ছিল যে বা যারা ওর কাছে রাতের আঁধারে আসত, তাদের কোনো খোঁজই আর ওর থেকে নেওয়া হয়নি।
এদিকে আমার মেয়েও ওই ব্যাপারে জানতে পারতো না। কুটিরের ভেতর দিয়ে একটা সুড়ঙ্গ ছিল, তারা সেখান দিয়েই সঞ্জীবের কাছে আসা যাওয়া করত। আর মৃতদেহগুলো ওই সুড়ঙ্গের দ্বারা ঝিলে ফেলা হতো। মানে ঝিলের সাথে সংযুক্ত ছিল ওই সুড়ঙ্গ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তন্ত্র সাধনার সময় সুহাসিনীকে কুটিরের বারান্দায় বের করে দিত সঞ্জীব। তাইও জানতে পারতো না যে কে বা কারা দেখা করতে আসতো সঞ্জীবের সাথে। বুঝেছি, কিন্তু এর একটা প্রতিকার তো অবশ্যই প্রয়োজন। আচ্ছা, আপনার মেয়ে কোথায়? ও মনে হয় মন্দিরে গেছে। তাই? আচ্ছা বেশ। দিবাকরের বাড়ি থেকে বেরিয়ে নরেনবাবুর বাড়ির উদ্দেশ্যে হাঁটছিলাম। হঠাৎই কি মনে হতে একবার বিশুর ঘরে এলাম। ঘরে আঁশটে গন্ধ ছড়িয়ে, বহুদিনের অপরিষ্কার ময়লা জমে। তারই মাঝে একটা মদের বোতল নিয়ে বসে রয়েছে বিশু। এক ঢোক করে খাচ্ছে আর আপন মনে বিড়বিড় করছে। আমি সরাসরি প্রশ্ন করলাম, সেদিন কি দেখেছিলে বিশু? কোনো উত্তর দিল না সে, কেবল নোংরা দাঁত বের করে বলল, ফিরে এসেছে তো, ফিরে এসেছে সঞ্জীব, ফিরে এসেছে। এই তো ঝিলের পিছনে যে পরিত্যক্ত জলা জঙ্গলটা আছে, ওখানে ওখানে। বিশুর কথার উপর আমার সন্দেহ ছিল ঠিকই, তাও ওর বলা স্থানে একবার যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অতঃপর সে জায়গাটায় এসে বুঝলাম যে ছেলেটা মিথ্যে বলেনি। তন্ত্র সাধনার সকল লক্ষণই সেখানে উপস্থিত ছিল। হতাশ হয়ে সেখানেই বিশ্রাম হেতু বসে পড়লাম। এই মুহূর্তে সাধক গা ঢাকা দিয়েছে ঠিকই, কিন্তু সামনের অমাবস্যায় সে পুনরায় সাধনায় বসবে। তখন আর বজ্র ডাকিনীকে আটকানো সম্ভব হবে না। পূর্ণ মাত্রায় তার শক্তি সঞ্চিত হবে। ভয়ঙ্কর প্রলয়কারী হয়ে উঠবে সে। আমাকে যেভাবেই হোক সঞ্জীবকে আটকাতেই হবে, যেভাবেই হোক না কেন। ইতিমধ্যেই পুরোহিত মশাইকে আমি সমস্ত বিষয়টা বুঝিয়ে বলে ফিরে এলাম নরেনবাবুর বাড়ি। দেখলাম এক শোকস্তব্ধ বাবা বারান্দায় নিশ্চুপ হয়ে বসে। আমি ওনার পাশে গিয়ে বসলাম। এই বজ্র ডাকিনীর নির্দেশেই বজ্রপাত ঘটছে এই গ্রামের বুকে, যা একের পর এক গ্রামবাসীর মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। অপরদিকে ওই বজ্র ডাকিনীকে জাগিয়ে তুলে এসব কাজ করার নির্দেশ দিচ্ছে সঞ্জীব। এখন উপায়? আর দেরি নয়, সামনের অমাবস্যাতেই এর অবসান ঘটাবো আমি। শুধু আপনাকে একজনের সাথে কথা বলতে হবে। সে আপনার পরিবারেরই সদস্য। তাকে সামনের অমাবস্যাতে আমার দরকার। যদিও আরো একজনকে দরকার, তবে তার সাথে কথা আমি নিজে বলবো, সরাসরি। নিজের কথা অসম্পূর্ণ রেখেই ঘরে এলাম। মাটিতে বসে মহাদেবের মহাশক্তি মন্ত্র জপ করতে লাগলাম। ভাবছিলাম ওই বজ্র ডাকিনীকে শেষ করার কোনো উপায়, কোনো মন্ত্র আমার কাছে নেই, কিন্তু অদৃষ্ট একটা পথ স্বপ্নের মাধ্যমে আমাকে দেখিয়েছে। তাতে কাজ হলে চিরকালের জন্যে এই গ্রাম থেকে ওই বিভীষিকাকে সমূলে উৎপাটন করা সম্ভব। আমার মুখে মৃদু হাসি ফুটে উঠল। এবার শুধু একজনের সাথে আমার দেখা করা দরকার, শুধু একজন। ঘরের চারপাশে জমাট অন্ধকার। কেবল একটি টিমটিমে আলোর শিখায় দৃশ্যমান ঘরের সামান্য অংশ। তারই মাঝে এক নারীর শব্দের ক্রন্দনের আভাস পাওয়া গেল। সে নারীর ঠিক বিপরীতে বসেছিল একজন পুরুষ। ধীর কণ্ঠে সে বলল, এ কথা অসত্য কিনা তুমিই বলবে। নরেনবাবুর ছেলে যেদিন মারা যায়,
সেদিন ঝিলের উল্টো দিক দিয়ে দ্রুত পায়ে জঙ্গলের দিকে তুমিই যাচ্ছিলে। কি বলো, যাওনি? মন্দিরে আমার দেওয়া ভস্য পুরোহিত মশাই তোমার হাতে দিয়ে স্পষ্ট বলেছিলেন যে তা সুজনদের বাড়িতে দিয়ে দিতে। বলো, বলেননি? কিন্তু তুমি তা দাওনি ওদের। কাকে সাহায্য করতে চাইছো? মেয়েটি অস্ফুটে কেঁদে উঠতেই সেই পুরুষ পুনরায় বলল, আমি জানি মা, আমি জানি ওই হতভাগা তোমার উপর কি অত্যাচার করেছে। 10 বছর পর ফিরে এসে পুনরায় তোমাকে হুমকি দিয়েছে, ওর সাধনায় সহায়তা করার জন্য তোমায় বাধ্য করেছে। নতুবা তোমার বাবাকেও মেরে ফেলবে, তাই তো? এই ভয়টাই দেখিয়েছে তো। কিন্তু আমি বলছি তোমায়, ওর কাজ শেষ হতেই ও এই গ্রামকে শেষ করবে। তোমাদের কেউ ছাড়বে না, মেরে ফেলবে। তুমি তো এই গ্রামের মেয়ে, গ্রামের হিতার্থের কথা একবার ভাবো। তাছাড়া তুমি ওই নর পশুকে সাহায্য করছো, এ কথা জানলে তোমার বাবা কি আঘাত পাবেন না? গ্রামবাসীদের সাহায্য করা তোমার কর্তব্য। তুমি তো এই গ্রামেরই মেয়ে। আর তাছাড়া আমি তোমার পাশে আছি, একটু ধৈর্য ধরো, সব ঠিক করে দেব আমি। কিন্তু এই মুহূর্তে আমার তোমার সহায়তা প্রয়োজন। আর কোনো কথা বলল না মেয়েটি, নিঃশব্দে মাথা নাড়ালো কেবল। দেখতে দেখতে অমাবস্যা চলে এলো। আমি জানতাম বজ্র ডাকিনীর সাধনা সম্পূর্ণ করতে সঞ্জীব পুনরায় ঝিলের পিছনের ওই জলা জংলাটায় ফিরে আসবে। ওখানেই প্রথম যেহেতু বজ্র ডাকিনীর জাগরণ ঘটেছিল, তাই তার বশীকরণ যজ্ঞ সঞ্জীবকে ওখানেই করতে হবে। এতেই একমাত্র ওই অপশক্তি চূড়ান্ত ক্ষমতা প্রাপ্ত হবে। অন্যত্র যজ্ঞের আসন সরালে সেই যজ্ঞ তেমন একটা ফলপ্রসূ হবে না। কাজেই সঞ্জীবকে ফিরতেই হবে ওই স্থানে। তাছাড়া ওই অপশক্তির বিনাশ তখনই ঘটবে যখন সাধকের বিনাশ হবে। তাই সর্বাগ্রে সঞ্জীবকে শেষ করতে হবে। ওর শরীরে রক্ত প্রবাহিত হলে বজ্র ডাকিনীর অপরাজেয় থাকবে, শক্তিশালী থেকে সর্বশক্তিশালীতে রূপান্তরিত হতে থাকবে, হয়ে উঠবে আরো ভয়ঙ্কর আর হিংস্র। আর এমনটা কিছুতেই হতে দেব না আমি। তবে আপাতত নিজেকে সংযত রেখে সঞ্জীবের যজ্ঞতে বসার অপেক্ষা করছিলাম। কারণ একবার সে যজ্ঞে বসলে তা ভঙ্গ করে ওঠার কোনো উপায় থাকবে না তার। আর তখনই আমাকে আমার খেলা দেখাতে হবে। যত যাই হয়ে যাক না কেন, এই সঞ্জীবের অধ্যায় আজই শেষ করব আমি। ইতিমধ্যেই পুরোহিত মশাই গ্রামবাসীদের উদ্দেশ্যে জানিয়ে দিয়েছিলেন যাতে আজকের রাতটা কেউ বাইরে না বেরোয়। তাই সেদিক থেকে আমার কোনো দুশ্চিন্তা ছিল না। এখন নরেন বাবুকে যা বলেছিলাম সেটা যদি তিনি করতে পারেন, তাহলে এই বজ্র ডাকিনীর হাত থেকে মুক্তির কিছুটা হলেও আশার আলো আছে। আর নয়তো ঝোপের আড়ালে থেকে আমি সঞ্জীবের যজ্ঞে বসার অপেক্ষা করছিলাম। অবশেষে সে যজ্ঞে বসল। এমন সময় আমার পিছনে এসে দাঁড়ালো একজন নারী মূর্তি। ঠাকুর মশাই। আমি পিছন ঘুরে আশ্বস্ত হয়ে বললাম, ধন্যবাদ মা। আপনি না এলে বজ্র ডাকিনীকে থামানো যে সম্ভব ছিল না। এই গ্রামকে বাঁচাতে আমি সব করতে পারবো ঠাকুর মশাই। আরেকজনের আসার কথা, তবে আমার কাছে অতিরিক্ত সময় নেই অপেক্ষা করার। আপনার মনে আছে তো কি করতে হবে? আমি সংকেত দিলে তবেই আপনি উপস্থিত হবেন, কেমন? আচ্ছা। আমি ধীরে ধীরে ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলাম। দেখলাম সেই জটা জুটধারী সাধক একে একে সাধনার সকল সরঞ্জাম গুছিয়ে ইতিমধ্যেই যজ্ঞে বসেছে। যজ্ঞের লেলিহান শিখা তীক্ষ্ণভাবে জ্বলে উঠতেই আমার ঠোঁটে বাঁকা হাসি খেলে গেল। আমি বুঝলাম এইবার আর সাধকের কোনোভাবেই যজ্ঞ ছেড়ে ওঠার উপায় নেই। আমি ধীর পায়ে এগিয়ে এলাম সঞ্জীবের কাছে। কি সঞ্জীব, তোমার দেখছি এই অপশক্তিকে জাগিয়ে তোলার জন্য বড্ড তাড়া। আমি আসতে পারি তা জেনেও?
ধক ধক করে সঞ্জীব চোখ দুটো খুলতেই দেখলাম ওর চোখ দুটো যেন জ্বলে উঠল। আমাকে দেখে ফ্যাকাশে গলায় হাসতে হাসতে বলল, ওমা, তারানা চক্রবর্তী, আয় আয়, তোর ব্যাপারে সব জেনেই নিয়েছি আমি। দুটো যজ্ঞের মন্ত্র জানিস বলে নিজেকে রাজা মনে করছিস নাকি? শোন, তোর চোখের সামনে আজকে এই গ্রামকে শেষ করব। তুই কিচ্ছু করতে পারবি না, কারণ কিছু করার জন্য তুই বেঁচে থাকবি না। আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। আমার এতদিনের সমস্ত সাধনার ফলস্বরূপ যে যজ্ঞের মন্ত্রপুত ভস্য হাতে ছিল সেটা সঞ্জীবের দিকে ছুঁড়তেই যাব, এমন সময় অনুভব করলাম আমার হাত অসাড় হয়ে গেছে। কোনোভাবেই তা নাড়াতে পারছি না। কি হলো ব্যাপারটা? এমনটা তো হবার কথা নয়। আর সেই বা আসছে না কেন? একবার আমি সঞ্জীবকে কাবু করতে পারলে বাকি কাজটা যে তার, কিন্তু কোথায় সে? এমন সময় খিলখিল করে হেসে উঠল সঞ্জীব। কি হলো তারানা? কার কথা ভাবছিস? কার আসার পথ দেখছিস? সে তো আর আসবে না, তাকে আমি সোজা ওপরে পাঠিয়ে দিয়েছি। ওখান থেকে তো ফেরা সম্ভব নয়। তোকে আমি ওর ঘর থেকে বেরোতে দেখে ফেলেছিলাম। সাত তাড়াতাড়ি ভেতরে গিয়ে জিজ্ঞেস করায় বলে তুই নাকি জেরা করতে এসেছিস। আমি বুঝলাম খুব শীঘ্রই তুই আমার হদিশ পেয়ে যাবি, তাই যা করার এই অমাবস্যাতেই করতে হবে, আর দ্রুত করতে হবে। এমন সময় আমাকে ঘরে দেখে ফেলে ওর বাবা। চিৎকার করে গ্রামবাসীদের জড়ো করতে চাইলে সামনে পড়ে থাকা চেলা কাঠ মাথায় মেরে মাথা ফাটিয়ে দিই আমি। পুরোটার সামনেই দেখলাম ভয়ে আতঙ্কে সিঁটিয়ে রয়েছে, কিন্তু আকস্মিক কোথা থেকে বল পেল কে জানে। ঘর থেকে বেরিয়ে পড়ে পড়শিদের ইশারা ইঙ্গিতে ডাকাডাকি করতে লাগলো। বোবা মেয়ে মানুষ কথাকার। ভাগ্যিস কেউ টের পায়নি, না হলে তখনই আমি দ্রুত ওর হাত চেপে ধরে ওকে বাগে আনি। তারপর আমি অস্থির হয়ে উঠলাম। দ্রুত জিজ্ঞেস করলাম, সুমতি কোথায় সঞ্জীব? সত্যি করে বলো। আবারও অট্টহাসিতে ফেটে পড়ল সঞ্জীব। কি সব ভস্য যজ্ঞের আগুনে দিতে দিতেই বলে উঠল, বললাম না, শেষ করে দিয়েছি। আমি জানতাম গন্ধ শুঁকে শুঁকে তুই এত দূর ঠিক চলে আসতে পারিস, তাই কোনো ঝুঁকি নিইনি। সমস্ত আয়োজন প্রস্তুত করে রেখেছিলাম। আমার এই নাকপাশ থেকে তোর বেরোনো কঠিন। কিন্তু আমার ক্রোধের থেকে যে তোর মুক্তি নেই রে শয়তান। হঠাৎই একটা নারী কণ্ঠ প্রচণ্ড জোরে চিৎকার করে উঠে আকাশে বাতাসে মিশে গেল। সঞ্জীব চকিতে পিছনে ঘুরতে গেলে একটা প্রচণ্ড ধাক্কায় ছিটকে পড়ল যজ্ঞের আগুনের সামনে। ওর জানা নেই কোন দৈব বলে সে সুমতির কণ্ঠস্বর শুনতে পেল, যেখানে সুমতি কথাই বলতে পারে না। আমি দেখলাম হিংস্র মূর্তির ন্যায় দাঁড়িয়ে সুমতি, অসংলগ্ন পরিধেয় শাড়ি, আলুথালু চুল, চোখে ক্রোধের লেলিহান শিখা। রীতিমতো যেন কাল ভৈরবীর রূপ ধারণ করেছিল সে। এইবার আমার ঠোঁটে হাসি খেলল। সেদিন কথা বলার পর সুমতির বাড়ি থেকে আমি বেরোলেও কোনো কারণে আবারও ফিরে গেছিলাম। ফিরে দেখি সঞ্জীব সুমতির হাত বেঁধে ওকে কোথাও নিয়ে যাচ্ছে। অনুসরণ করি ওকে। দেখি মোড়ল মশাইয়ের সেই পরিত্যক্ত কুটিরেই ওকে নিয়ে গিয়ে ফেলল সঞ্জীব। হাত বাঁধাই ছিল, পা বেঁধে কুটিরের দরজা বন্ধ করে বেরিয়ে যায়। হয়তো ওকে মারার সময়টা আর পায়নি। অমাবস্যা পড়ে গেছিল, তাছাড়া যজ্ঞের তিথিও পেরিয়ে যাচ্ছিল।
সম্ভবত কাজ শেষ হলে বজ্র ডাকিনীকে দিয়ে শেষ করত। যদিও সে সুযোগ আর হলো না। আমি দ্রুত কুটিরের দরজা খুলে উদ্ধার করি সুমতিকে। আর পরিকল্পনা মাফিক যা কথা হয়েছিল তাতে বুঝতে পারলাম সুমতি তার আর অপেক্ষা করবে না। ওর মাথায়ও তখন প্রতিহিংসার আগুন জ্বলতে শুরু করেছিল। নিজের বাবার হত্যা সচক্ষে দেখতে হয়েছে ওকে। হত্যাকারীকে তো শেষ করবেই। আমার মনে হয় না যে সে আমার অপেক্ষায় বসে থাকবে। সুমতির উগ্র রূপ দেখে প্রথমবার খানিকটা দমে গেল সঞ্জীব। আমি বললাম, কি ভাবছ? সুমতি বাঁধনমুক্ত হলো কি করে? সঞ্জীব মাটিতে ভর দিয়ে পিছনে সরতে সরতে কাঁপা গলায় সুমতির উদ্দেশ্যে বলতে লাগলো, তুই এই তারানাথের কথায় সাহস দেখাচ্ছিস না? তোর গায়ে এমন মোড়ক লাগিয়ে দেব, শেষ করে দেব সব। দাঁতে দাঁত চেপে কথাগুলো বলার সময় সুমতির সপাটে একটা চড় এসে বসলো সঞ্জীবের গালে। হতভম্ব সঞ্জীব সামনে তাকিয়ে কিছু বলতেই যাচ্ছিল, আরো একবার 5 আঙুলের দাগ বসলো ওর গালে। সুমতি পাগলের মতো চড়ের পর চড় মারছিল ওকে। এতগুলো বছরের বাকি থাকা অপমান, প্রবঞ্চনা, প্রতারণার হিসেব যেন মিটিয়ে নিতে চাইছিল। প্রথম দিকে সঞ্জীব একটু হতবুদ্ধি হয়ে গেছিল, কিন্তু টনক নড়তে ও সুমতির হাতের কবজি চেপে ধরে হিস হিসে কণ্ঠে বলল, ব্যাস, অনেক হয়েছে, আজ তোকে শেষ করে দেব শয়তানি। এই বলে সুমতির গলা 2 হাতে চেপে ধরল সঞ্জীব। প্রবল শক্তি দিয়ে দাপাচ্ছিল সুমতি। ওর ভেতরে থাকা তীব্র স্ফুলিঙ্গ যেন আরো তীব্র আকার ধারণ করতে থাকে। অপরদিকে আমার 2 হাত অসাড়, পা নাড়তে পারছি না। ঝোপের আড়ালে থেকে আরো একজন যে আমার সংকেতের অপেক্ষা করছে তাও জানি। অথচ এই মুহূর্তে আমাকে যেভাবে হোক সুমতিকে বাঁচাতেই হবে। কিন্তু সুমতির গলা 2 হাতে চেপে হিংস্রের ন্যায় দাঁত নিষ্পেষণ করছিল সঞ্জীব। মর মর শয়তানি, আজ তোকে মেরেই ফেলব। মাটিতে লুটিয়ে পড়ল সুমতি। 2 হাতে ওর গলা চেপে ওর ওপর চেপে বসেছিল সঞ্জীব। হঠাৎই আরো এক নারী ঝোপের আড়াল থেকে ছুটে বেরিয়ে এসে চিৎকার করে কিছু একটা ছুঁড়ে দিল সুমতির দিকে। ধারালো ছুরিকাটা হাতের নাগালে পেতেই তা কোনো ক্রমে চেপে ধরে সুমতি সোজা গেঁথে দেয় সঞ্জীবের হৃৎপিণ্ডে। গভীরভাবে, একবার নয় একাধিকবার। ধীরে ধীরে আমার অসাড় হয়ে থাকা হাত পা আবার স্বাভাবিক হয়ে আসে। সঞ্জীবের রক্তাক্ত শরীরটা সুমতির ওপর থেকে সরে পাশে লুটিয়ে পড়ল। তারপর বার কত কেঁপে উঠে তা নিথর হয়ে গেল চিরকালের জন্য। হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো সুমতি। আমিও বন্ধন মুক্ত হয়ে ওর কাছে এসে ওর মাথায় হাত রাখলাম। সেদিন ওর ললাটে যে বিষয়টা দেখেও আমি নীরব ছিলাম তা ছিল প্রতিহন্তারক যোগ। ওর হাতেই ওর স্বামীর মৃত্যু লেখা ছিল। কাজেই আমি এমন পরিকল্পনা সাজিয়েছিলাম যাতে সুমতির হাতেই মৃত্যু ঘটে সঞ্জীবের। ভাবনার মাঝেই আকাশে ঘন ঘন মেঘ গর্জে উঠল। প্রচণ্ড জোরে যজ্ঞের আগুনের ওপর বাজ পড়তেই একটা বৃহৎ স্ফুলিঙ্গের আবির্ভাব ঘটল সেখানে। তারপর চোখের পলক ফেলতে না ফেলতেই এক জ্বলন্ত উগ্র নারী মূর্তিকে দেখতে পেলাম যজ্ঞবেদীর সামনে। তার উগ্র রাগান্বিত রূপ আর তীব্র আর্তনাদে আকাশ বাতাস যেন ফেটে পড়ছিল। এমন সময় আমি সরাসরি তাকালাম মালতীর দিকে। মালতী দেবী, এই আপনার একমাত্র মেয়ে সুহাসিনী, শান্ত করুন ওকে। ওই সঞ্জীবের জন্য আপনার সুহাসিনীকে অনেক কষ্ট পেতে হয়েছে। একমাত্র আপনার মমতাই পারে সুহাসিনীকে শান্ত করতে, তাকে মুক্তি দিতে। বজ্র ডাকিনীর তীব্র কানফাটা চিৎকার আর জ্বলন্ত হিংস্র রূপ দেখে প্রথমে মারাত্মক ভয় পেয়ে যায় মালতী দেবী। তবে আমার কথায় মনে কিছুটা সাহস এনে কাঁপতে কাঁপতে বজ্র ডাকিনীর দিকে চেয়ে বলে, মা,
আমাকে চিনতে পারছিস না? আমি যে তোর মা রে, আমি তোর মা। খুব কষ্ট হচ্ছে না রে তোর? আর কষ্ট হবে না, আমি আছি তো মা, আমি আছি তো। আমি তোর কিচ্ছু হতে দেব না, কিচ্ছুটি না। আমি দেখলাম মালতী ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল সেই বিভীষিকাময় বজ্র ডাকিনীর দিকে। তার করুণ কণ্ঠ মর্মাহত করে আমাকেও। আমার দিকে একটিবার দেখ মা, একবারটি আমার কাছে আয়। তুই ভাবিস না, আমি সবটা ঠিক করে দেব মা, আমি সবটা ঠিক করে দেব। ঠিক ছোটবেলার মতো করে। মনে আছে তোর যখন জ্বর হতো, আমি এতটুকুও কাজ ছাড়া করতাম না তোকে, বুকে আগলে বসে থাকতাম সারাটা রাত। আর যখন ওই খগেনদের বাগানের আম চুরি করে আনতিস, ওর মা যখন ঝগড়া করতে আসতো, তোর নামে কত খারাপ কথা বলতো, এসে সোজা আমার আঁচলে মুখ লুকোতিস, বলতিস আমার আঁচলের এই মা মা গন্ধটা নাকি তোর সব থেকে বেশি প্রিয়। আজ কেন আসছিস না মা? আয় না, আয় না আমার কাছে। সে ছোট্ট থেকে বড় হওয়া অবধি কোনো কিছুতে কষ্ট পেলেই তো আমাকেই জড়িয়ে ধরতিস। আজও আমার বুকে মাথাটা রাখ, দেখবি তোর সব ঠিক হয়ে যাবে। হয় না মা, হয় না। অদ্ভুতভাবে বজ্র ডাকিনীকে শান্ত হতে দেখলাম আমি। ওর চারপাশে জ্বলে ওঠা লেলিহান শিখা ধীরে ধীরে স্তিমিত হয়ে পড়ছিল একটু একটু করে। অতঃপর সেই বজ্র ডাকিনী একটু একটু করে এগিয়ে এসে জড়িয়ে ধরল মালতী দেবীকে। ধীরে ধীরে সুহাসিনী তার নিজ রূপে ফিরতে শুরু করলে মালতী শক্ত করে মেয়েকে বুকে আগলে ধরে কাঁদতে থাকে। সুহাসিনীর ঠোঁটে অবশ্য মুক্তির হাসি ছিল। অতঃপর মায়ের বুকের মাঝে থেকেই ওর শরীরটা ধীরে ধীরে ভস্মে রূপান্তরিত হয়ে এক সময় ধুলোর ন্যায় গিয়ে যজ্ঞের আগুনে মিশে গেল। মেয়ের শোকে পাথর হয়ে যাওয়া মালতী দেবী আকস্মিক চিৎকার করে কাঁদতে লাগল। আমি মনে মনে ভাবলাম, ঈশ্বর যা অদৃষ্টে লিখে থাকেন তার নির্ঘাত কোনো না কোনো সৎ উদ্দেশ্য থাকে। মালতী দেবীর সাথে সুহাসিনীর এই মিলন অত্যন্ত জরুরি ছিল। এইবার হয়তো মালতী দেবী নিজের অস্তিত্বে পুনরায় ফিরতে পারবে। সঞ্জীব সুহাসিনীকে বজ্র ডাকিনী রূপে সৃষ্টি করে অপরাধ করেছিল ঠিকই, তবে ঈশ্বরের হয়তো এমনটাই ভাবনা চিন্তা ছিল। হয়তো মালতী দেবীর সুহাসিনীকে মৃত্যুর পরেও আরো একবার সশরীরে দেখাটা ভাগ্যে লেখা ছিল। সেদিন নরেনবাবুকে আমি বলেছিলাম, আমার এই পরিকল্পনায় মালতী দেবীর অবদান আর সহায়তা অত্যন্ত জরুরি। কোনো কিছু চিন্তা না করে বৃদ্ধ মালতী দেবীকে রাজি করানোর জন্য প্রস্তুত হয়ে গেছিলেন। তাই আজ সমস্ত সাহস সঞ্চয় করে মালতী দেবী এসেছিল তার অসম্ভব তেজস্বী হয়ে ওঠা সুহাসিনীর সাথে দেখা করতে। সুমতি মালতীর উদ্দেশ্যে ধন্যবাদ জানালো। ওই ধারালো ছুরিকাটিকে যদি সে সময় মতো সুমতির দিকে এগিয়ে না দিত, তাহলে আজ ওই সঞ্জীবকে বধ করা এত সহজ হতো না। সকলেই ক্লান্তভাবে তাকালাম যজ্ঞের আগুনের দিকে। এতক্ষণ ধরে বীর বিক্রমে জ্বলতে থাকা সেই অগ্নিস্ফুলিঙ্গ একটু একটু করে নিভতে শুরু করল। আর সেই সাথে রাতের আঁধার কেটে সূর্যদেবের উজ্জ্বলতার বিস্তৃতি ঘটল আকাশের দিগন্ত রেখা জুড়ে। নিখাদ ভালোবাসা। সত্যি মা মাই হয়, তাই না? কিশোরী কিশোরী বোধ হয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল। আমার কথায় বলল, তাই তো। না, ঠিকই। চলো এবার ওঠা যাক।
আমি আর কিশোরী উঠে তারানাথকে বিদায় জানালাম। তিনি হয়তো গভীর কোনো চিন্তায় মগ্ন ছিলেন, হয়তো স্মৃতিচারণ করছিলেন। অতঃপর আমরা আর সময় নষ্ট না করে মটলেন পেরিয়ে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে।